সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন গ্লোবাল ভয়েস স্পিকার ডক্টর সিনহা এম এ সায়েদ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। জি, সংসদের প্রথম অধিবেশন হয়ে গেল, উত্তপ্ত সংসদ ছিল, বিরোধীরা ওয়াকআউট করলো, প্লাকার্ড দেখালো হাতে, আপনি সবই দেখেছেন। আপনার কাছে কি মনে হয় যে জুলাই হত্যাকাণ্ডের সময় যেই রাষ্ট্রপতি কিনা ছিলেন নীরব দর্শক এবং ফ্যাসিবাদের সহযোগী, ফ্যাসিবাদের সময় নিয়োগকৃত একজন ব্যক্তিকে দিয়ে এই সংসদের প্রথম অধিবেশনে সরকারি দল বিএনপি ভাষণ দেওয়ালো, এতে আসলে এই জুলাইয়ের অবমর্যাদা হলো কিনা, সংসদের অবমর্যাদা হলো কিনা, বিষয়টি কতটুকু সঠিক হয়েছে বলে আপনি মনে করেন? প্রথমত কথা হলো, রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় নীরব ছিলেন। এটা না বলা উচিত তাকে নীরব রাখা হয়েছিল। যদিও নীরব নাও থাকতে পারতেন, কারণ অন্তর্বর্তী সরকার কিন্তু যে কোনো ভাবেই ওই সময় কিন্তু রাষ্ট্রপতি দুর্বল না। In absence of parliament, president is very strong. Even he can dismiss the cabinet. He is right. এত কিছু থাকার পরেও সেই সব বিদ্যমান পরিস্থিতির আলোকে তিনি কোনো রিস্ক নেন। রিস্ক নিলে দেশে একটা গুরুতর সৃষ্টি কেমন হতে পারে, বঙ্গভবন তখন অ্যাটাক হয়েছে। পরিস্থিতি বেসামাল ছিল কিন্তু। কাজেই অন্তর্বর্তী সরকারের সময় 106 যে দিয়ে নিয়েছিলেন, আপনি যাই কিছু নেন, স্পষ্ট বক্তব্য হচ্ছে ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট, ক্যাপ্টেন গভর্নমেন্ট রেসপন্সিবল এন্ড অ্যাকাউন্টেবল টু দ্য প্রেসিডেন্ট অ্যাজ হেড অফ দ্য স্টেট। কিন্তু এটা তিনি পারেন নাই। তিনি নিজেই কিন্তু ব্যাখ্যা দিলেন। ডক্টর ইউনূস যখন সরে গেলেন, উনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে আমাকে গৃহবন্দী মতো রাখা হয়েছিল, কোনো কাজ করতে দেওয়া হয়নি, এমনকি ঈদের নামাজও পড়তে দেওয়া হয়নি। এই যে বক্তব্য আসতেছে, এখানে দেখার ব্যাপার হচ্ছে যে তাকে আর দোষা যাবে না। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। তিনি বলেছিলেন যদি পরিবর্তনের পরে, সরকার পরিবর্তনের পরে আমি এই পদে থাকবো না, অর্থাৎ ইচ্ছা ব্যক্ত করলেন আমি থাকতে চাই না। তার দিক থেকে কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন যে 100 জনের ক্ষমতা ছিল, প্রচন্ড ক্ষমতা ছিল, তখনও কিন্তু ক্ষমতা আমি ব্যবহার করিনি। কেন করি নাই? আমি জনরায়ের প্রতি অত্যন্ত সশ্রদ্ধ ছিলাম। আবার যখন নতুন সরকার আসবে, আগেই জানাই দিল আমি ইচ্ছা পোষণ করি না, আমি থাকবো না, অর্থাৎ তিনি পদত্যাগ করবেন। তাকে সরানোর উপায় নেই। কিন্তু বর্তমান সংবিধান তো সচল। এই সংবিধান আওতায় রাষ্ট্রপতিকে উনি ইমপিচ করার সুযোগ নেই, কারণ যে ইমপিচ হয়, ইমপিচের গ্রাউন্ড নেই। শারীরিকভাবে সুস্থ আছেন এবং নৈতিক স্খলনতার ঘটে নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, মনে করেন আমি বিএনপি, আমার সংখ্যাগরিষ্ঠতা আছে 2/3 আছে, আমি কোন কারণ সারে সরে দিব না। ইউ ক্যান নট রাষ্ট্রপতি নির্বাচিত 5 বছরের জন্য। আমি আমার 2/3 মেজরিটি। আমি বলছি তো 2/3 না, পুরা মেজরিটি। সংবিধান বলতেছে রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগে যদি তাকে কোনো কারণে চলে যেতে হয়, সেই ক্ষেত্রে 3টা গ্রাউন্ড থাকতে হবে। একটা, তিনি শারীরিকভাবে ইনকম্পিটেন্ট, মাইন্ড ইট। 2 নম্বর, তিনি কোনো নৈতিক স্খলন করেছেন। 3 নম্বর, তিনি সংবিধানের কোনো গুরুতর লঙ্ঘন করেছেন। একটাও কিন্তু নাই। তাহলে ওই সময় খালেদা জিয়া কিভাবে বদরুদ্দোজা চৌধুরীকে সরিয়ে দিলেন চাপ দিয়ে? উনি কিন্তু বিএস চৌধুরীকে সরাই নাই। উনি চাপ সৃষ্টি করেছিলেন হাওয়া ভবনের মাধ্যমে। হাওয়া ভবনের মাধ্যমে একটা গ্রুপ চাপ সৃষ্টি করলো, সংসদে তারা হইচি করলো এবং বিএস চৌধুরীর বিরুদ্ধে বক্তব্য দিল এবং হুমকি দিল ইমপিচমেন্ট করবো। হুমকি পর্যন্ত বাস্তব হতো না। কিন্তু যেহেতু বিএস চৌধুরী তখন বিভিন্নভাবে তাকে একটা বিশৃঙ্খল পরিবেশে বঙ্গ রাখা হলো, অনেকগুলো টেকনিক্যাল অসুবিধা সৃষ্টি করা হলো তার সঙ্গে। এবং তিনি যখন ফিল করলেন যে আমি তো এই পদে থাকতে পারবো না, আমি যখন পদত্যাগ না করি তাহলে এই চেয়ারে বসে কাজ করতে পারবো না, অতএব তখন সে পদত্যাগ করছে। বিএস চৌধুরী সরিয়ে দেওয়া হয়নি, কিন্তু উনি পদত্যাগ করেছেন। মাইন্ড ইট। এই যে বুঝতে হবে কিন্তু, কারণ তাকে সরিয়ে দেওয়ার মতো গ্রাউন্ড তখন করে নাই। সংবিধান যদি হাতে পুতুল হয়ে থাকে, তাতে কেউ রাষ্ট্র দিতে পারবে না, চেয়ার আসতে হবে না। তো এগুলো আন্দোলন যারা করে তার বলতে পারে রাজনৈতিক বক্তব্য, কিন্তু সাংবিধানিক বক্তব্য কিন্তু একটা রাষ্ট্রের ভিত্তি। ইচ্ছে করলে সবকিছু করা যায় না। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটেছে এবং সেই সরকার প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছেন, যে কোনো ভাবে তিনি সরে গেছেন। তিনি পদত্যাগ দরকার নেই তো। এবং যাওয়ার আগে তিনি পদত্যাগ করেছেন কিনা, সেই রাষ্ট্রপতি কিন্তু সেই সময় বলেছে আমার কাছে কোনো পদত্যাগ করা আসে। মানব জমি সম্পাদক মতিউর রহমানের নিকটে এটা বলেছে। আমি তো মতিবেশের কথা বলেছি, আপনি নিকটের লোক তো বলেছে কথা। মতিবেশ তো আজকে মনে নোয়াবের সভাপতি হয়েছে। হ্যাঁ, অনেক কিছু হবে, দক্ষ লোক, অসুবিধা নেই। এখন প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন আমি পাইনি। যদি এর তর্কে যান, তাহলে সেই সময় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই, তিনি যে কোনো কারণেই পালিয়েছেন। এখন সে যদি পালিয়ে যায় পদত্যাগ না করে এবং গণঅভ্যুত্থানের বিদ্রোহ করছিলেন এবং প্রচুর মানুষ শতাব্দ হলো, সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ব্যাখ্যাটা কিন্তু সংবিধান আসবে না। কিছু কিছু ঘটনা ঘটবে জন ইচ্ছায়, সংবিধানের বাইরে। সবকিছু সংবিধান দেখা থাকে না। গণঅভ্যুত্থান মানে কি? গণঅভ্যুত্থান মানেই তো আই ডোন্ট কেয়ার ইউর ডিসিপ্লিন, কনস্টিটিউশন মানলাম না, নিয়মটা মানলাম না বলেই তো 90 সালে কি হয়েছিল? মানছিল? মানে নাই। এই না মানে কখন? যখন জনগণের সমর্থন থাকে তখন জন উত্তাল হয়, তখন আপরাইজিং হয় গণঅভ্যুত্থান ইটসেলফ শোয়িং রিসপেক্ট টু দ্য পার্টি ইন পাওয়ার। ওখানে সংবিধান কাজ করে না। এই যে সংবিধান বহির্ভূত কিছু ঘটনা ঘটে যায়, এটা মেনে নিতে হয় কেন? এটা বাস্তবতা। যেমন 2005
2024 হলো, মেনে নিতে হয়েছে, উপায় নেই। এখন এই মেনে নেওয়াটাকে মানতে যে সবচেয়ে অদ্ভুত ঘটনা হলো 1990 সালেও কিন্তু সংবিধান স্থগিত করা হয়নি। শাহাবুদ্দিন কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট সহ শপথ দিলেন, দিয়ে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করলেন। এমন যে নির্বাচনটা হয়ে গেল কিসে, পার্লামেন্ট সংসদীয় গণতন্ত্র হয়ে গেল ওই মাধ্যমে। খালেদা জিয়া প্রাইম লিডার অফ অপোজিশন, উনি কি হলেন, বিপুল ভোটে উনি জয় হলেন এবং কোয়ালিশন গভর্নমেন্ট করে তিনি ক্ষমতা গেলেন। ক্ষমতায় গেলেন কি হিসাবে, তিনি কিন্তু আগের কনস্টিটিউশন মানে নেই, মাইন্ড ইট। উনি কিন্তু ওই গণ অভ্যুত্থানের চেতনার আলোকে তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদ গণতন্ত্র করলেন। এটা কিন্তু সাংবিধানিক না, কিন্তু জনগণের স্পিরিট অনুভূতি আছে, সেই কারণে দ্বাদশ সংবিধান দিয়ে সংসদ দিয়ে তিনি সুইচ ওভার করলেন পার্লামেন্টারি গভর্নমেন্টে। এগুলি বুঝতে হবে, কিন্তু কিছু কিছু বাস্তবতা চলে আসে সংবিধানের বাইরে, কিন্তু আর যা কিছু ঘটে বাইরে বুঝতে হবে জনগণের সমর্থন আছে। জনগণের সমর্থন কিছু নেই, সব আউট। সংবিধান তো নাথিং বাট স্পিরিট, এটা জনগণের বাইরে না। দুটা ওইটা যেমন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, এটাও কিন্তু সাংবিধানিক ছিল না। নির্বাচনটা হচ্ছে কিন্তু সিস্টেমে, কিন্তু কি হলো একটা অর্ডার থাকতে পারে সেখানে, কিন্তু উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, কিন্তু শপথ দিলেন প্রধানমন্ত্রী হিসাবে। এখন শাহাবুদ্দিন সাহেব কিভাবে করেন, উনি তো রাষ্ট্রপতি কাছে অ্যাক্টিং প্রেসিডেন্ট শুড হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু নিউ প্রেসিডেন্ট, সে তো করেন। এটা মেনে নিছি, এটাও মেনে নিছি, কিন্তু এগুলো নিয়ে কিন্তু অযথা বিতর্ক করে লাভ নেই, কিন্তু খুঁটিনাটি হাসা আসবে না। কিন্তু সব কথা শেষ কথা, জনগণের আশা, জনগণের শক্তি, জনগণের বিশ্বাস, উইল অফ দ্য পিপল is above all. It supersedes all constitutional provisions sometimes. ওইটা বুঝে এখন যদি বলেন সংবিধান সচল আছে, অবশ্যই আছে, তাহলে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অবশ্যই গেছে। তাহলে পালিয়ে গেলে তো গণ অভ্যুত্থানের অসুবিধা নেই, নির্বাচন দিয়ে দেন, যেটা নেপালে হলো। না, কেন নির্বাচন দেবো? এখানে বিপ্লবী সরকার যদি আজকে সংবিধানটা সরে ফেলে দিত তাহলে তো এগুলো হতো না। আজকে আপনি দেখেন যে ইউনূস সরকার বৈধ কিনা, নির্বাচন বৈধ কিনা, আবার তারেক রহমান সরকার বৈধ কিনা, এত বৈধ প্রশ্ন আসতো না। বিপ্লবী সরকার সংবিধান সরে ফেলে দেন, নতুন ভাবে শপথ করেন, এটা হলে কেমন হতো? এইগুলি কথাগুলো এই জন্য আসতেছে যে বিভিন্ন কোয়ার্টার থেকে বলা হচ্ছে। এখন যদি আপনি বলেন বিপ্লব হয়নি, তো বিপ্লব হয়েছে, কিন্তু আপনি স্বীকৃতি দেন নাই। আপনি বলছেন এটা গণ অভ্যুত্থান, এই কনস্টিটিউশন থেকে গেল, ইউনূসের এই কনস্টিটিউশন আওতায় এই রাষ্ট্রপতি কাছে শপথ দিল, অর্থাৎ কনস্টিটিউশন সচল। এই যদি তাই থাকে তাহলে সোজা হিসাবটা কি, নেপালে যেটা হয়েছে দেখেন, সোজা হিসাব হলো ওই সরকার 3 মাস বা 6 মাস যেভাবে হোক বুঝা নির্বাচন দিবেন, নতুন প্রেসিডেন্ট, নতুন গভর্নমেন্ট চলে আসবে, শেষ। সেটা তো হয়নি। না হয়ে কি হলো, উনি ছিলেন 18 মাস, অনেকগুলো সংস্কার করলেন, এই করলেন সেই করলেন, 133টা সে ওই কি বললেন অর্ডিন্যান্স জারি করলেন, এই যে করলেন, এবং সব দল একমত হলো তার সাথে। যেহেতু সবাই একমত ছিল, 106 দিয়ে কিন্তু জায়েজ করা হলো, হ্যাঁ, সংবিধানের 106 ধারা অনুসারে। এখন এগুলো তো আমরা বিতর্কে যাবো না, এগুলো ওই সময়ের প্রয়োজনে। আপনি মনে করেন প্রচন্ড শীতে আপনি কাঁপতেছেন, কাঁপতে কাঁপতে কি হলো, আপনার শরীরের সমস্ত পোশাকগুলো আস্তে আস্তে সব পড়ে গেল, যে কোনো কারণে হোক নাই, অথবা প্রচন্ড গরমে আপনি ঘামাই দিয়েছেন, এত ঘামাই দিয়েছেন বাধ্য হয়ে আপনি শরীরের পোশাকটা সরাই দিচ্ছেন। বাস্তবতা হলো আপনি বাধ্য হয়েছেন, কেন, পরিস্থিতি বাধ্য হয়েছেন। এখানে তো আপনি কি বলবেন নির্লজ্জ বলার সুযোগ আছে এখানে? কে বলবেন নির্লজ্জ? এইটা কথা এইখানে সেরকম যে আপনি সংবিধান টিকিয়ে রাখছেন, কিন্তু সংবিধান টিকিয়ে রেখে নির্বাচন দেওয়ার কথা ছিল 6 মাস বা 3 মাস, 90 দিন, 81 দিন, আপনি সেটা করেন নাই। আপনি নিয়ে গেলেন কতদিন, একেবারে 1.5 বছর। এর মধ্যে আপনি কিছু কাজ করলেন, কাজ করতে যেয়ে কি করলেন, আপনি রাষ্ট্রপতিকে একেবারে জিরো করে ফেললেন। রাষ্ট্র জিরো হয় না, ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট, ক্যাটের গভর্নমেন্ট রাষ্ট্র জিরো হয় না। ইভেন যদি ক্যাটের গভর্নমেন্ট থাকতো এখানে, সেখানে কিন্তু লেখা আছে কনস্টিটিউশনে, ক্যাটের গভর্নমেন্ট শ্যাল বি রেসপন্সিবল টু দ্য প্রেসিডেন্ট। ফখরুদ্দিন ছিল তাই, খেয়াল করেন, কিন্তু ফখরুদ্দিন তাই ছিল, আমাদের 1960 আসলো ওটা তাই ছিল। কিন্তু এগুলি তো আমরা মানতেছি না। রাষ্ট্রপতি সবসময় কিন্তু দুর্বল না, ওই ক্যাটের গভর্নমেন্টের সময় কিন্তু অত্যন্ত শক্তিশালী লোক, এই চেয়ারটা কিন্তু শক্তিশালী তার কাছে, কিন্তু এইটাও কিন্তু আমরা করি নাই। সুতরাং আমরা যখন সংবিধান চালু রেখে অনেকগুলো বিধিবিধানকে লঙ্ঘন করেছি, এবং সেই লঙ্ঘনের কারণে কিছু ব্যত্যয় ঘটতে পারে, সবচেয়ে ঘটছে। এই ঘটার কারণে কথা হচ্ছে যে ওইটা যদি অবৈধ হয়, এটাও অবৈধ। কিন্তু যেহেতু সবাই বলতেছে না ওইটা বৈধ, অতএব বৈধ জনরায়। এবং দেখেন যখন নির্বাচন হয়ে গেল, ওখানে যখন জুলাই সনদ, যেটা সর্বসম্মতিক্রমে বিভিন্ন দলের সাথে কথা নেওয়া হলো, 30টি দল ছিল, ওটা যখন জুলাই গেল, ওই জুলাই সনদও যখন 60% ভোট হয়ে গেল, অ্যাপ্রুভ হয়ে গেল। এখন জুলাই সনদও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল, কে দিল এটা, গণভোট আসছে। এইটার গুরুত্ব কিন্তু পার্লামেন্টের চেয়ে বেশি। না, এখানে বলতেছে যে আমাদের সংবিধানের যে 106 নম্বর ধারা আপনি বলেন রেফারেন্স নিচে, যে এই রেফারেন্স অনুযায়ী বিচারপতি শুধু সেই সব বিষয় পরামর্শ দিতে পারে যেই সব বিষয়গুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কথা সংবিধানে লেখা নেই, সুতরাং বিচারপতি ইচ্ছা করলে রেফারেন্স দিতে পারে না, এটা আওয়ামী লীগেরা বলে। দ্বিতীয়ত আবার বলে যে গণভোটও অবৈধ, কারণ সংবিধানে গণভোটের কোনো কথাই বলা নেই। আমি তো একমত, সংবিধানে নাই, এই কারণে বিপ্লবী সরকার উচিত ছিল। না, আমি বলছি সংবিধান ছিল না তো। সংবিধানের আপনি 15তম সংশোধনী আনবেন, এখানে কিন্তু ক্যাটের গভর্নমেন্টকে বিলুপ্ত করা হয়েছিল, খেয়াল করেন। কিন্তু বিলুপ্ত করা হলো
নাই, কিন্তু এটা কিন্তু আবার সুপ্রিম কোর্ট কর্তৃক কিন্তু এটাকে আবার রিভাইভ করা হয়েছে। রিভাইভ করে পার্লামেন্ট আসবে, অ্যাপ্রুভ হয়েছে দিতে। সুতরাং এটা যে নাই তাও ঠিক না, আছে তাও ঠিক না, রিভাইভ হয়ে গেছে তো। এবং ওইটা যে বাতিল করা হয়েছিল সেটাও কিন্তু জনগণের ইচ্ছা বিপরীতে, জনগণের ইচ্ছার বিপরীতে যেটা গেছে সেটা ঠিক নেই কখনো। এখন উনি ইচ্ছা করলে যে করলেন ক্যাটার গভর্নমেন্ট, এটা হচ্ছে স্পেশাল গভর্নমেন্ট, এবং সেটাকে সমর্থন করছে 106। ওই পরিস্থিতিটা বুঝবেন, কিন্তু 100 বছর আলোচনা করলে মনে হয় অনেক কিছু ঘটে গেছে না। আমরা যারা জীবিত দেখতেছি সেটা বুঝি আমরা, এখানে কোনো ব্যর্থ করছে। যদি বিপ্লবী সরকার হতো, সংবিধানটা বিলুপ্ত করার সুযোগ ছিল, নতুন নষ্ট হতে পারত। আবার দেখেন, সংবিধানটা যাতে প্রয়োজন অনুসারে, এই পার্লামেন্ট কিন্তু সংবিধানের বেসিক্সটা হাত দিতে পারে না। রাষ্ট্রটা যে কাঠামোতে তৈরি হয়েছে সেই কাঠামোটার ভিত্তিতে, এই ভিত্তি কিন্তু পার্লামেন্ট চ্যালেঞ্জ করতে পারবে না। খেয়াল করবেন, মারাত্মক বিধান দিতে কিন্তু চ্যালেঞ্জ যদি যায় সেক্ষেত্রে তার মানে হচ্ছে যে 2/3 আসন পেলেও সংবিধানের কিছু মূলনীতি আছে, ওগুলোতে হাত দেওয়া কারো পক্ষে সম্ভব না। 2/3 মেজরিটি পেলেও আসলে সম্ভব না। মানে আপনি এটাই বলতে চান নাকি? আপনি ইচ্ছা করলে ফোনটা রিসিভ করে কথা বলতে পারেন, তারপর আপনি আবার জয়েন করতে পারেন আমাদের সঙ্গে। আমি যেটা বলছি আপনাকে, ওইটাও পারবেন না। আপনি যেহেতু হাত দিতে পারবেন না, এই জন্যই কিন্তু সংস্কার কমিশন যেটা করা হলো, এই কমিশন কিন্তু শেষ পর্যন্ত কি হলো, একটা সংস্কার পরিষদ করে দিল। এই সংস্কার পরিষদ যখন পার্লামেন্টে কাজ করবে, এটা কি কাজ করবে, এটা কাজ করবে একেবারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করছে। তারা কিন্তু সংবিধান বেসিসটা হাত দিতে পারবে, এটা জনগণের রায়। কিন্তু এইখানেই কিন্তু মূল সূত্রটা নিহত। যদি সংস্কার যে পরিষদ করা হয়েছে পার্লামেন্টের ভিতরে, এটা কিন্তু এটা সার্বভৌমিক অস্তিত্ব সেখানে আসছে, কিন্তু এর ক্ষমতা আছে সংবিধানকে ছিঁড়ানো, কাটানো, ফালানো। এই ক্ষমতাকে দেওয়া হয়েছে, কিন্তু কে দিছে? ওই জনভোট। যেই ভোটে পার্লামেন্ট সৃষ্টি হয়েছে, একই ভোটে নির্বাচন সৃষ্টি হয়েছে। এখানে বিএনপি শপথ নেয়নি। এটাই তো বলতেছি যে এখন 2 শপথওয়ালা এমপি আর 1 শপথওয়ালা এমপি, এখন কি হবে? তো হজবরল হয়ে গেছে। বিএনপি বলতেছে যে এই সংবিধান সংস্কার পরিষদ আমরা এগুলো বাদ দিয়া 16 সদস্য বিশিষ্ট একটি যাচাই বাছাই কমিটি, তারা দেখবে কোনটা রাখবে কোনটা না রাখবে। কিন্তু তাহলে সংবিধান সংস্কার পরিষদের কি হবে? না, যখন আপনি কমিটি করতে যাবেন, যদি সংস্কার পরিষদ না করেন, আপনি কমিটির হ্যাজ নো রাইট টু টাচ দ্য কনস্টিটিউশন। তার ক্ষমতা সীমিত। সংস্কার পরিষদ হিসেবে যখন বসে যাবেন আপনি কাজ করার জন্য, আপনার ক্ষমতা কিন্তু বিরাট। বিএনপি করবে না, কিন্তু বিএনপি কেন করবে না? এটা হলো বিএনপির ওই ঘটনা হচ্ছে সরে দেওয়া। বিএনপি কখনো বলে নাই আমরা করবো না, কিন্তু যখন তারা পাশ করে গেল সরকার, তারা বললো আমরা এটা সংসদে আনবো। আপনি আনতে পারবেন, কিন্তু সংবিধানের কোন মৌলিক পরিবর্তন আনতে পারবেন না। ইউ আর নট অ্যালাউড। যদি সংস্কার কমিশন পরিষদ করেন আপনি পারবেন, কারণ ওখানে বলা আছে বেসিক স্ট্রাকচারটা যেভাবে আছেন সেখানে ক্ষমতার অনেক গন্ডগোল আছে, সেখানে সেই জিনিসগুলো আপনি টাচ করতে পারবেন। রাষ্ট্র সৃষ্টি হচ্ছে ভিত্তির উপরে, সেখানে টাচ করতে পারবেন। কিন্তু যদি শুধু বলেন সংবিধানে আমরা করবো পার্লামেন্টে, আপনি কিন্তু এখানে সীমিত ক্ষমতা এসে করলো। এখানেই কিন্তু জামাত এনসিপির সাথে বিএনপির মৌলিক বিরোধ, এবং এই বিরোধটা কিন্তু বিএনপি জানে। এখন সে তার কৌশলগত কারণে এটা করছে না। এখন যদি সেটা কমিটি করে, তো কমিটি তো করতে পারে পার্লামেন্টের ভিতরে, কিন্তু সেই কমিটিতে ক্ষমতা নাই। কমিটি জুলাই সনদের আলোকে সবকিছু কাজ করতে পারবে না, সম্ভব না। জনরায় থাকলেও পারবে না। দেখেন, এইখানেই মূল বিরোধ এসে গেছে। এখন সালাউদ্দিন সাহেব বলেছে, আজকে দেখলাম আমরা সংস্কার পরিষদের যে জুলাই সনদ যেগুলো আছে আমরা মানিয়ে দিই, সংস্কার পরিষদে আলোচনা করা যেতে পারে। এখন তারা বলছে আলোচনা করা যেতে পারে। এইটাও কিন্তু সুবিধাবাদী নীতি। আলোচনা যেতে পারে কেন? এখানে আলোচনার দরকার নেই তো, আপনাকে কিন্তু রায় দিয়ে দিছে পার্লামেন্টে জনগণ। আর আলোচনা করবেন কেন? আপনি সংস্কার পরিষদ করে ফেলবেন, ওটা 6 মাস থেকে 80 দিন কাজ করবে। কাজ করে এটা পারে। যদি কাজ না করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি, যেটা আমাদের পানিমন্ত্রী বলছে অ্যানি, স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কার্যকর হয়ে যাবে। সংকট আছে কিন্তু এখানে। এরকম না যে তারা করবে না, অপোজিশন বসে থাকবে না, আপনার করলেন ঠিক আছে, কিন্তু 6 মাস পর আপনি কি করবেন? আপনি যেহেতু জনরায়টা কেন গুরুত্ব দিচ্ছেন না, একটা সরকার করতে চাচ্ছেন, এটা হবে না। কিন্তু সামনে কিন্তু সাংবিধানিক সংকট আসতেছে, কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারছে না। আর বিএনপি যারা করেন এগুলি বুঝে কারা? দলের কিছু লোক বুঝে। বিএনপির শীর্ষ পর্যায়ে যে নেতাগুলো আছে, থিঙ্ক ট্যাঙ্ক, তাদের যে সাথে যারা বসতেছে পার্লামেন্টের না, তারা বসতেছে। কিন্তু ইন জেনারেল বিএনপির 209 এমপি কিন্তু বুঝবে না। তারা বলে না হলে কি হবে? হবে। এটা যদি সুপ্রিম কোর্টে যায় এবং বলা আছে এইটা নিয়ে কিন্তু কোর্টে যাওয়া যাবে না, জুলাই সনদ নিয়ে, খেয়াল করেন, কিন্তু কোর্টে যাওয়া যাবে না। এখন যারা এটা নিয়ে কেস করছে, হ্যাঁ, ওই বিএনপি পন্থী দুজন রিট করেছে, অ্যাডভোকেট মামুন মাহবুব সহ, আপনার পরিচিত, আপনি জানেন। টিকবে না, টিকবে না। এটা প্রলং হবে, শুধু এটা সরকার প্রলং করবে। এই খেলা তো আমরা চাচ্ছি না, বিএনপি চাচ্ছে না। তার মানে কি বিএনপি ওই আদালতের ঘাড়ে বন্দুক রেখেই তাদের কার্য হাসিল করতে চায়? আদালতের বন্ধুরা, আদালত এখানে খুব বেশি কাজ করতে পারবে না। এটা আদালত দেওয়ার কথা না। কিছু কিছু বিষয় আছে, দেখেন, স্টেট রেসপন্সিবিলিটি, জনগণ রেসপন্সিবিলিটি, আদালতে যায় না। জটিল রাজনীতি আদালতে যায় না। আর আদালতেরও উচিত হবে নাগরিক হিসাবে বলতে পারি আমরা,
আপনারা কিন্তু কিছু কিছু হাত না দেওয়া ভালো। পৃথিবীর অনেক দেশে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো কিন্তু ছেড়ে দেয় পার্লামেন্টের উপরে। যেমন একটা ভুল করেছিল খায়রুল হক, যেটা ছিল জনগণের, উনি কিন্তু পার্লামেন্টে ছেড়ে দিলেন না। উনি রায় দিতে গেলেন কেন? উনি ছেড়ে দিয়েছে পার্লামেন্টের উপরে। উনি তো এক কথাই বলতে পারতেন, এটার সাথে যেহেতু একটা জনগণের সম্পর্ক ছিল, এই বিষয়টি জনগণ দেখবে, পার্লামেন্ট দেখবে। উনি বলেন 2 টার্ম থাকতে পারে, সেটি সামাজিক করছেন এখানে 2 টার্ম থাকতে পারে, 1 টার্ম থাকবে না। না, সেই পাপের প্রায়শ্চিত্ত খায়রুল এখনো করতেছে। আজকে উনি মুক্তি পেলেও তাকে নতুন হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। মানে আজকে তাকে একটা মামলায় জামিন দেওয়া হয়েছে, হত্যা মামলায়, কিন্তু কারাগার থেকে তিনি মুক্তি পেলেন না। তো তাকে আবার ওই নতুন একটা হত্যা মামলায় আজকে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, সে খায়রুল হককে। মানে তিনি তার ওই পাপের প্রায়শ্চিত্ত এখন করতেছেন। আমি খায়রুল হকের নিয়ে কথা বলতে চাই না। খায়রুল হক সাহেব যেটা করছেন, ওই যে 5টা করছেন, দেখেন সুপ্রিম কোর্ট অ্যাপ্লিকেশন যখন এটা গেল, ওখানে কিন্তু টাই হয়ে গেছিল। টাই বোর্ডে কিন্তু উনি শেয়ার করছেন সরকারের পক্ষে। কাজে এই আপনার ক্যাটের গভর্নমেন্ট বাতিল হয়েছে, এটা বলতে পারবেন না, এটা বাতিল হয়নি তো, এটা জোর করে টাই করে করানো হয়েছে। এটাও জনরায়ের বিরুদ্ধে গেছে। কিন্তু খায়রুল হক জানতেন, উনি সরকার খুশি করার জন্য কাজটা করেছেন, তার বিবেক কাজ করেনি, তার জুডিশিয়াল ব্রেনটা এখানে কাজ করেনি। চিফ জাস্টিস হ্যাজ লস্ট দ্য স্পিরিট অফ দ্য জুডিশিয়াল জাজমেন্ট, করেনি। এটা যে কোনো লোকই বলতে পারে। এই যে করতে পারে নাই, এটা তার ব্যর্থতা। এখন কোন কেসে কে আর ঢুকবে না ঢুকবে এটা অন্য জিনিস। উনি সুপ্রিম কোর্টের চেয়ারটাকে, চিফ জাস্টিস চেয়ারটাকে তিনি কলুষিত করেছেন, বিতর্কিত করেছেন, এবং এটাকে তিনি সুবিধাভোগী করে ফেলেছেন। এটা সুবিধা চেয়ার না, এটা বিবেকের চেয়ার, ন্যায়ের চেয়ার, এবং সবকিছুর ঊর্ধ্বে। বিচারপতি is above all. Even he can try the prime minister. Sometimes the president knows. তো সে তো তার দত না, সে কি করলো? সে তো চিফ জাস্টিস হলো, হেড অফ দ্য জুডিশিয়ারি। উনি জুডিশিয়ারি হয়ে কি করলেন? হি সাকাম টু দ্য উইল অফ প্রাইম মিনিস্টার। উনি প্রাইম মিনিস্টার চিন্তার কাছে আত্মসমর্পণ করলেন। কাজে এই জিনিসটা বাস্তবতা হচ্ছে, এই জাজমেন্ট ঠিক না। ক্যাটের গভর্নমেন্ট খবর দেওয়া হয়নি, একটা ভোট আইন ভোটে সেটাকে থাকা হয়েছে। শেখ হাসিনার চরম প্রতাপের মধ্যেও কিন্তু 3 জন পক্ষে 3 জন বিপক্ষে গেছে, সব পক্ষে আসেনি। ওই সময় কি করলেন? টাই করলেন। যে টাই করে যদি মনে করতেন বিপক্ষে যাবেন, জাতির কাছে মরে থাকতেন। যত সংকট হয়েছে এটা ক্যাটের বিরুদ্ধে করা যেতেছে। না, আমি তো শুনলাম অ্যামিকাস কিউরি মনে হয় সবাই এটার বিরুদ্ধে ছিল, এই তত্ত্ব বাতিলের বিরুদ্ধে ছিল। অ্যামিকাস কিউরি এর বিরুদ্ধে যায়নি, পক্ষে ছিল, বিরুদ্ধে যাবে। মানে অ্যামিকাস কিউরি বলছে তত্ত্ব সরকার থাকা উচিত। অ্যামিকাস কিউরি বলছে এটা শুধুমাত্র 1 জন 2 জন ছাড়া। সুরজিৎ সেনগুপ্ত কি বলছে? উনি যখন কমিটি হইল, সাজিদা চৌধুরী ছিল, উনি ছিল তার সেকেন্ড ম্যান। উনি নিজেই বলেছে হেরে গেলাম, পারলাম না। উনিও পক্ষে ছিল, তো শেখ হাসিনাও পক্ষে ছিল। যখন সবাই একমত হয়ে গেল, ওনার কাছে ফাইল গেল, উনি মানা করে দিল। কাজে এটার সাথে তো জনগণের বিরুদ্ধে নাই, বুদ্ধিজীবীর বিরুদ্ধে নাই, আইনজীবীর বিরুদ্ধে নাই, সবাই একমত ছিল। যেহেতু শেখ হাসিনা তার ক্ষমতাকে প্রলং করার জন্য এটা করেছে, এটা জঘন্য কাজ করেছে। এখানে ইতিহাস তার ক্ষমা করবে না। এইখানেই খেলাটা হচ্ছে ক্ষমতা খেলা। আর তার খেলার সাথে হাত মিলেছে কে? রাষ্ট্রের সর্বোচ্চ বিচারের ন্যায় প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট এবং তার চিফ জাস্টিস। এগুলো হালকা করে দেখে না, কিন্তু এগুলি দেখবেন গভীরে, যে একটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করার জন্য খায়রুল হক সাহেব ভূমিকা রূপ দিয়েছেন ধিক্কার জন্য। প্রধানমন্ত্রী তো কোনো তোয়াক্কাই করেননি। তার দলের যে কমিটি ছিল তাকে অস্বীকার করলেন। সুরজিৎ সেনগুপ্ত বলে দিলেন হেরে গেলাম, মানে কি পারলাম না, সবাই একমত ছিল। আর যেটা বলতে পারবেন না তত্ত্বাবধায়ক কি ছিল সরকার, ওটা আবার সুপ্রিম কোর্ট কি করছে? রিয়েক্ট করে দিচ্ছে, পার্লামেন্টে যেটা পাশ হয়ে যাবো, শেষ। এটা তো জনগণের বিরুদ্ধে না, এটা তো জনগণই বলতেছে যে নির্বাচনের সময় আমরা একটা নির্দলীয় সরকার চাই, যাতে কোনো দল প্রবিস্তারিত না হয়। এটা কেন কোনো বিরুদ্ধে যাবে? আমার দেশ তো সে পরে যায়নি, আমি তো ভারত না, এটা স্থিতিশীলতা আছে সেখানে। পাকিস্তানে তো একটা সিস্টেম আছে। এই জন্য বললাম, যদি কলমের জোরে যদি যৌক্তিক ভাবে লেখালেখি শুরু করে, লাভটা কি? আপনাদের ব্যবহার সংস্কৃতি, পলিটিক্যাল সংস্কৃতি কি, মানুষের বিশ্বাসটা কি? এই বিশ্বাসটা কিন্তু খায়রুল হক সাহেব জেনে শুনে গলা টিপে মেরে ফেলেছে। প্রধানমন্ত্রী কি হলো? উনি প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। এখানে জুডিশিয়ারি হেরে গেছে, যা রাষ্ট্রের জন্য ছিল ভয়ঙ্কর। অবশ্যই খায়রুল হক সাহেব জবাবদিহি করতে হবে। ওই চেয়ারে বসে তিনি কেন এটা করলেন? কোনো ব্যর্থ নেই। এও জানি যে বিচারপতির রায়ের জন্য তাকে শাস্তি দেওয়া যায় না। বিচারপতি রায়ের জন্য শাস্তি দেওয়া যায় না, আমি আপনার সাথে একমত। আবার দেওয়া যায় যদি মনে করে নিচের কোর্টের কোন বিচারক কোর্ট সিদ্ধান্ত দিয়ে বসে, সেই সিদ্ধান্ত উপরে কোর্টে গেলে বাতিল হয়ে যায়, যদি যৌক্তিক কারণ না থাকে। তবে উপরে কোর্ট যে দেখে যে জাজমেন্টের ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটেছে যাতে মনে হচ্ছে যে বিচারপতি উদ্দেশ্য প্রণোদিত ভাবে রায়টাকে কারো পক্ষে নিয়ে গেছে, জুডিশিয়াল হ্যারাসমেন্ট আসতে সেখানে বিচার থাকবে না। ওই যে বলেন জুডিশিয়াল কাউন্সিল করে কেন? বিচারপতি সরাই দেওয়ার জন্য। আপনার রায় না, রায়টা যদি একেবারে অনৈতিক হয়, সংবিধান বিরোধী হয়, পক্ষপাতমূলক হয়, অবশ্যই তার অ্যাকশন নেওয়া যাবে।
আপনাকে প্রমাণ করতে হবে তো আমি যেটা করেছি এই অ্যাঙ্গেল করেছি, এই বিশ্বাস আমি করেছি। আপনার সামনে প্রমাণ আছে, আপনার প্রত্যেক বিশ্বাস মিথ্যা। বিচারপতি তো মন গড়া কাজ করতে পারবেন, বিচারপতির মন তো জুডিশিয়াল মাইন্ড, প্রমাণ করতে হবে এইভাবে জুডিশিয়াল মাইন্ড। জুডিশিয়াল মানে কি? আপনার পদ্ধতি, চিন্তা ভাবনা সবগুলো পিছনে পরাক্ষ যুক্তি আছে এবং আইনের বিধান আছে। ওইটা যদি জুডিশিয়াল মাইন্ড না হয়, রোমান্টিক মাইন্ড হয়, হবে না। তাহলে জুডিশিয়াল মাইন্ড বলছেন কেন? জুডিশিয়াল ব্রেন বলতেছেন কেন? বিচারপতি তো কথার কথা বললাম, উনি তো কবি না, উনি সাহিত্যিক না, উনি অর্থনীতিবিদ না, উনি হচ্ছেন বিচারক, এবং তার একটা বিচারক করার মতো যোগ্যতা ব্রেন থাকতে হবে। সে ব্রেনটা কি? জুডিশিয়াল প্রসেস। এই ক্ষেত্রে সে সিদ্ধস্ত। এখানে যদি সে পক্ষপাতিত্ব করে, রায় তো বাতিল হবে, সে তো বসা না খাবে উপরে। যতগুলি ফাঁসি দেওয়া হয় সেশন কোর্টে, সবগুলি ফাঁসি দেওয়ার আগে কিন্তু ওই ফাইলটা চলে যায় হাইকোর্টে, হাইকোর্ট থেকে অ্যাপ্রুভ নেয়। পরে যদি দেখা যায় হাইকোর্টে যায়, আবার ওরে কিন্তু উল্টে দিতে পারে হাইকোর্ট। এই ক্ষেত্রে কি হয় বলেন? না, বিচারপতি বিচার হবে না, শুধু তার ভুল ভ্রান্তি সংশোধন করে দেবে। এটা ঠিক আছে, কিন্তু বিচারপতি যদি কখনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে আইনকে ধর্ষণ করে, মিসলিড করে, সেটা দেখার ব্যাপার আছে। গ্রস মিস্টেক করে দেখার ব্যাপার আছে, এটা অসদাচরণ হয়ে যাবে। কিন্তু অসদাচরণের সংখ্যা তো অনেক বড়, কাজে এককভাবে কিছু না। সাদা মাটা বলা যায় বিচারের জন্য, রায়ের জন্য তার কোনো শাস্তি হবে, এটা ঠিক আছে। কিন্তু তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি কিছু করে, সে যদি প্রমাণিত হয়, তখন প্রমাণ করতে হবে রায় দেওয়ার সময় তার জুডিশিয়াল ব্রেন ওয়ার্ক করবে। এটা যদি প্রমাণ করতে পারেন, সব হয়ে গেল। কে বলছে করা হবে না? না বলতে কোনো শব্দ নেই তো, কেউ কিন্তু দেশের স্বাধীন। মানে সাধারণত করা যায় না আর কি, কিন্তু আপনি তো ব্যাখ্যা দিলেন যে বিশেষ পরিস্থিতিতে করা যেতে পারে। যেমন ধরেন একটা কথা আছে না, সরল বিশ্বাসে কাজটা করছে। কে করছে? পুলিশ। এই অনেস্ট বিলিভ, ক্রিমিনাল লতে একটা কনসেপ্ট আছে, অনেস্ট বিলিভ। পুলিশ তাকে গুলি করছে, অনেস্ট বিলিভে তাকে গুলি করছে। সে বিশ্বাস করছে লোকটা এখন চুরি করে ডাকাতি করবো, এখন যদি গুলি না করি তাহলে পাশে চুরি হয়েছে। এখন এই অনেস্ট বিলিভের সংজ্ঞা আছে। অনেস্ট বিলিভে প্রমাণ করতে হবে যে আমি কেন অনুভূতি করলাম, আমার কাছে মনে হচ্ছে ডাকাতি হবে, ওরা তো অস্ত্র ছিল এবং ওর ভাবভঙ্গি ছিল। এগুলো যদি প্রমাণ করতে পারে যে আমার অনেস্ট বিলিভের পিছনে একটা কার্যকারণ জুডিশিয়াল একটা জাজমেন্ট ছিল আমার, দেন অনেস্ট বিলিভ। অনেস্ট বিলিভ এই না বিশ্বাস করলাম তারা গুলি করলাম তারা, এটাও কিন্তু সাধারণ লোকের বোঝে না, কিন্তু এটা আইনজীবীরা বুঝবে, লয়াররা বুঝবে, বিচার বুঝবে। অনেস্ট বিলিভের একটা ব্যাখ্যা আছে, ওতে ক্রাইটেরিয়া আছে। এই ক্ষেত্রে প্রমাণ হবে এটা অনেস্ট বিলিভ করছে। আপনি একটা লোক ডেকে আনলেন, তারা পিটান শুরু করলেন, সব স্বার্থ, আপনি কোনো স্বার্থে করলেন, আর আপনাকে প্রমাণ করতে হবে তাকে পিটানের পিছনে আপনার কোনো মানে মৌলিক কোনো কারণ ছিল কিনা, আপনি প্রমাণ করতে পারলেন না। না, কোনো কারণে আমার অনেস্ট বিলিভ, এই কারণে আমি বিলিভেছি। অনেক প্রমাণ করতে হবে তো, অনেস্ট বিলিভ শর্ত আছে তো, কতগুলি বাস্তব শর্ত আছে তো, কি কারণে আপনার অনেস্ট বিলিভ সৃষ্টি হলো। আপনারা ঠিক আছে অনেস্ট বিলিভ করছেন, অনেস্ট বিলিভের কতগুলো টেস্ট আছে, কিন্তু হচ্ছে টেস্ট হচ্ছে রিয়ালিটিটা কিছু, আপনি কি অনেস্ট বিলিভ করতে পারেন কিনা, কোন ক্ষেত্রে করলেন, তারপরে হবে। ওর কিন্তু সোজা না, তো অনেস্ট বিলিভের সংখ্যা আছে। কিন্তু আপনি ইউরোপে আমেরিকাতে দেখবেন এই অনেস্ট বিলিভ নিয়ে অনেক কেস আছে। বাংলাদেশে হয় নাকি? বাংলাদেশে কি গর্ব দেখা হবে, পুলিশ মনে করছে ধরে পারেছে, আসামি ধরে পারেছে, ধরতে পারেন, আপনি আসামি অ্যারেস্ট করতে পারেন, লেখা আছে কমাতে পারবেন, কিন্তু অ্যারেস্ট করলেন কি জন্য করলেন? আমি করছি, প্রমাণ পাইছি, অনেস্ট বিলিভ করছি, এই দেখে মনে হলো। আপনাকে প্রমাণ করতে হয়েছে আপনার দেখাটা অনেস্ট বিলিভ কিনা। অর্থাৎ অনেস্ট বিলিভও কিন্তু একটা লিগেল কনসেপ্ট, এটা কিন্তু সাহিত্যের কনসেপ্ট না। কিন্তু আপনি একটা মেয়েকে বললেন আই লাভ ইউ, এমনি অনেস্ট বিলিভ করছেন, হতে পারে ইমোশন কাজ করছে, কিন্তু একটা লোক আপনি অ্যারেস্ট করছেন অনেস্ট বিলিভ। এটা প্রমাণ করতে হবে যে আপনার অনেস্ট বিলিভ সৃষ্টি করছেন কি গেছিল। আপনি যদি কোর্টে যান, কোর্ট হচ্ছে আইন আদালত, হচ্ছে বিচার ব্যবস্থা মূল পিঠ। এখানে যদি জাজমেন্ট ঠিক মতন হয় এবং তর্ক বিতর্ক ঠিক আর্গুমেন্ট হয়, বাংলাদেশের বিচারের চেহারা ঘুরে যাবে। আইনজীবীদের 70% দেখা হয়ে যাবে, বিচারের লোড কমে যাবে 70%। শুধুমাত্র যদি সত্যিকার অর্থে আপনি প্রেডিং করতে পারেন, যুক্তি দিতে পারেন। আমাদের যুক্তি নাই, আমাদের এখানে কোর্টে যে বিচারটা হয়, বিশেষ করে ছোট কোর্টে, সময় দেয় আপনার কত 2 মিনিট 3 মিনিট, বলেন কি বলবেন, কি বলবেন আপনি? এত কেস বেশি, জাজরা কম, জাজদের ট্রেনিং, শিক্ষা, সবকিছুর ক্ষেত্রে কিন্তু এখানে লিমিটেশন আছে। এটা তাদের দোষ না, কিন্তু আমাদের জনগণ বেশি। একটা জাজ আছে চেষ্টা করে, তারা তো চেষ্টা করে। আবার কিছু জাজ তো ধরেন সব দেশে সব সিস্টেমে কিছু লোক আছে উলট পালট, পুলিশও সত্য আছে, বিচার বিভাগ তো ধরেন সত্য তাদের পিটিস এটা, তারপর এখানে কিছু উলট পালট কাজ হয়, এটা মুখ্য না। যেমন হাইকোর্টের কথা বলি, হাইকোর্টে যখন আপনাকে জামিন দেওয়া হয়, জামিন হচ্ছে আপনার মৌলিক অধিকার। আপনি অন্যায় করছেন, কে বলতেছে? পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী। ঠিক আছে, আমি অন্যায় করছি, বিচার হবে, কিন্তু আপনি আমাকে অ্যারেস্ট করছেন, আমি জামিন ছিলাম, এটা আমার অধিকার। বিচার করেন আমাকে, কিন্তু আমাকে জামিন দিয়ে রাখেন না, আমি পালাচ্ছি না, তোমার পালানোর কারণে নিষেধ দিয়ে রাখেন, কিন্তু আমাকে মুক্তি এড়ে চলার দেন, আমাকে কেন বলতে রাখবেন? যদি মনে হয় যে আমি বাইরে থাকলে অসুবিধা আছে, সেটা অন্য জিনিস, প্রমাণ করতে হবে।
এই লোকটা যদি বাইরে থাকে তাহলে সুষ্ঠু তদন্ত অসুবিধা আছে, অনেস্টলি হবে না, প্রমাণ করতে হবে, তাহলে জামিন দিবেন। জামিন তো ধরেন ঢালোভাবে দিচ্ছে, ব্যাপার সে না। একটা কেস আসামি যদি হয় 40 জন, 40 জামিন পেয়েছে, আপনার কোথায় খাইছে 40 জামিন দিলে আজকে 200 জামিন দিয়ে দিচ্ছে। না, কেসে তো একটা কেসে দেখা গেছে আসামি ছিল 30 জন, 30 জামিন পেয়ে গেছে, কেস একটা। বিগত দিনে যখন আমাদের আইন উপদেষ্টা বললেন ঢালা জামিন দেওয়া হচ্ছে, উনিও কিন্তু কিছু আবেগপ্রবণ হয়ে গেছে। জামিন দিবে কোর্ট, কোর্ট যদি দেখা করার কিছু নাই, এই কোর্ট ইজ কনভিন্স দিতে পারে, কারণ কোর্ট তো বিচার করতেছে পরে, দায়িত্ব তো পুলিশ বিভাগের রিপোর্ট দেওয়ার, দিলে তো বিচার হবে। আপাতত তাকে ফ্রি আইনে 12 বছর দেন, তার জীবন শুরু হোক, অনেক কিছু বিচার হবে, কিন্তু বিচার হওয়ার আগেই তাকে জেলে ঢুকাবেন, এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সহজে পারবেন না। আপনি অ্যারেস্ট আগে কিন্তু আপনি প্রমাণ করতে হবে সে অ্যারেস্ট হতে পারি না, শুধু ওয়ারেন্ট দিলে হবে না। এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের নাগরিক অধিকার গণতন্ত্র অত্যন্ত পিছিয়ে আছে, এগুলি বুঝতে হবে। কাজে আপনি যে বলছেন প্রেসিডেন্টের কথা বললেন, যে প্রেসিডেন্ট যদি পার্লামেন্ট যদি একবার সংস্কার পরিষদকে মেনে নেয়, তাহলে কিন্তু তার ক্ষমতা অনেক বেশি, উনি অনেক পরিবর্তন সংযোজন বিযোজন করতে পারবেন, যেটা পার্লামেন্ট পারবে না। একজন সিনা এম এস সাইদ আপনাকে দেশ ছাড়তে হলো কেন? উনি কখনোই দেশ ছাড়েন নাই, উনি দেশেই আগেও ছিলেন, এখনো আছেন, উনি কখনোই দেশ ছাড়েন নাই। না, আমরা যদি একটা নতুন প্রশ্ন করি, মনে করেন যে প্রধানমন্ত্রী পালিয়ে গেল 5ই আগস্ট, যদি সেদিন প্রেসিডেন্ট পালিয়ে যেত, তাহলে আপনি কার কাছ থেকে কি নিয়ে আপনি কি করতেন? আপনার তো একটা কিছু করতে হইতো। আজকে আমরা জানি স্পিকার একজন জেলখানায় আছেন, আরেকজন শুনছি বাংলাদেশী আছেন, যে মহিলা শিরিন শারমিন চৌধুরী, তিনি নাকি ওই অন্তরালে থেকেই পদত্যাগ পত্র দিয়েছেন। তিনি নাকি আমাদের ওই ওয়াকারুজ্জামান সাহেবের কাছে ছিলেন, তারপরে তিনি পদত্যাগ করে বাসায় চলে গিয়েছেন, এখন নাকি তিনি অজ্ঞাত স্থানে আছেন, এখন স্পিকার নাই। দেখুন জনাব সিনা সাহেব, আমরা কি স্পিকাররা বর্তমানে কি আমরা একটা ওয়ে বাইর করছি না, যে নতুন করে স্পিকার? এখন যদি রাষ্ট্রপতি পালা যেত, শেখ হাসিনা পালা গেছে, চুপ করে যেত, আমরা কি করতাম? কিন্তু ওই তো থাকতো, রাষ্ট্রপতি তো পালায় নেই, দেশে আছে। না, যদি পালাইতো তো কিন্তু একটা তো হইতো জনগণের জন্য। সেই যদি পালায় যেত, রাষ্ট্রপতি পালায় যেত, স্পিকার পালায় যেত, ডিপ্টি স্যার পালায় যেত, তখন সেই পরিস্থিতি আমাদের অতীতে হয় নাই। এখন হইলো পরিস্থিতি আলোকে নতুন হয়েছে, চিন্তা ভাবনা করতে পারতেন না। মানুষ তো অতীতে থাকে না, একটা ঘটনা ঘটে তা বেরিয়ে আসবেন না। রাষ্ট্রপতি আছে দেশে, স্পিকার দেশে আছে বা যেখানে আছে, আপনি কি বিজ্ঞপ্তি দিচ্ছেন একটা? স্পিকার যেখানে থাকেন আত্মপ্রকাশ করেন, বলছেন কথা, কেউ বলছে কথা? রাষ্ট্রপতি বলছে স্পিকার যেখানে থাকবেন, আপনি যদি আমাদের যোগাযোগ করেন আমরা খুশি হব। করছেন? বিধান নাই, কিন্তু বিধান সৃষ্টি করে। স্পিকার হারাই গেল, মেনে নিলেন, কোথায় হারাইছে সে? একটা রাষ্ট্রে একটা স্পিকার হারাই যেতে পারে? প্রাইম মিনিস্টার তো পালাই গেছে, সবাই দেখছে তাকে। স্পিকার কোথায় গেছে? ডিপ্টি স্পিকার জেলে আছে, সবাই জানে। স্পিকার গেল কোথায়? আপনি কেন ধরে নেবেন? আপনি কেন হু আর ইউ টু সে সে পালাইছে? আপনি পালানোর নিয়ম আছে না? তার খুঁজছেন আপনি বলছেন পার্লামেন্ট আসেন, আপনি কথা বলবো, বলছেন না। আপনি তাকে, আপনি জানেন সে কোথায় আছে, রাষ্ট্র জানে সে কোথায় আছে, হয় দেশে না বিদেশে, কিন্তু রাষ্ট্র সেটা চেপে গেছে, হয় তাকে আসতে দেয় নাই, অথবা তিনি আসতে চাননি, যেটি হোক। কিন্তু স্পিকার তো নেভার ডাইস। উনি পদত্যাগ করলে কিচ্ছু আসে যায় না, ওনার পদত্যাগ করার পরেও কিন্তু সে নতুন স্পিকার না আসা পর্যন্ত দায়িত্ব পালন করে যাবে। বুঝছেন তো? এবার বুঝছেন তো? লেখা আছে সংবিধান। প্রাইম মিনিস্টার পদত্যাগ করার পরে নতুন প্রাইম মিনিস্টার না আসা পর্যন্ত উনি কন্টিনিউ করবেন। প্রেসিডেন্ট পদত্যাগ করার পর কালকে যদি চুপ্পুষা পদত্যাগ করে, গৃহীত হবে, নতুন প্রেসিডেন্ট আসার পর্যন্ত তিনি কন্টিনিউ করে যাবেন। এত সোজা মনে করেন সংবিধান, মুখের কথা জোর করে না, লেখা আছে দেখবি। স্পিকার কেন পান নাই, এই কথাটা আপনি বলতে চান কেন? তারা করছেন একটা স্পিকার দেশ হারা গেল, এটা কি বলেন? স্পিকার হারা গেলে এই দেশে কে থাকতে পারে? এখন তো এটা হলো ছেলে মানুষের কথাবার্তা। এগুলো আজকে বলতেছেন, এগুলো কিন্তু 10-12 বছর পরে হাসাহাসি করবে। হয়তো তিনি যদি জীবিত থাকেন, তিনি হয়তো বলবেন আমি তো পালাই নাই, আমাকে পালে রাখা হয়েছিল। একটা দেশের স্পিকার, রাষ্ট্রের কয় নম্বর ব্যক্তি? 3 নম্বর ব্যক্তি। 2 নম্বর পালাই গেছে, 3 নম্বর আছে, 3 নম্বর পালাইছে, 2 নম্বর আছে, 3 নম্বর কোথায় পালাইলো? আপনি যখন বলবেন টেলিভিশনে তিনি পালিয়ে গেছেন, সাথে সাথে কিন্তু আপনি লিগ্যাল প্রমিস করে গেলেন। আপনি কিভাবে জানেন তিনি পালাইছেন? ডাকছেন তাকে? ওটাকে কেস করছে, স্পিকার পাওয়া যাচ্ছে না, কোর্ট বলতে পারছে স্পিকার যেখানে আছেন আত্মপ্রকাশ করেন যদি জীবিত থাকে। কত ছিল আপনার কাছে? আপনি যেহেতু স্পিকারকে আনবেন না, কাকে রাখবেন? প্রেসিডেন্টকে রাখবেন। আপনার একটা উদ্দেশ্য আছে, এই রাষ্ট্রপতি দিয়ে আপনার কিছু বোঝাপড়া আছে। স্পিকার আপনার পক্ষে থাকতে কিছু আসে না। স্পিকার আপনার নিজস্ব অঙ্ক ম্যাথামেটিক্সে আপনার জন্য কিছুই না, অতএব সে কোথায় কেন যাবে? কিন্তু রাষ্ট্রপতি কি তাই না? দেখেন একই কিন্তু লোক, একই সব রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু গুরুত্ব দিচ্ছে, স্পিকার মাইনাস হয়েছে। এবং তাকে মাইনাস করে কি করলেন? শপথ করলেন কাকে দেওয়া? চিফ ইলেকশন কমিশনার হইতে পারেন না। আর তারপর কি করলেন? একজনকে বানালেন, তার সভাপতি করলো, স্পিকার হয়ে গেল। এগুলি করছেন, ঠিক আছে, এগুলি কিন্তু পুরোকে আসতে পারে, কিন্তু এগুলি কি আদৌ প্রয়োজন ছিল?
যদি রাষ্ট্রপতিকে ভাষণ দিতে পারেন, তাহলে স্পিকারকে দিয়ে রিজেক্ট করতে পারবেন না কেন? উনি তো এতটা ক্রাইম করেন যতটা, উনি তো এতটা ছিল না। রাষ্ট্রপতি বিভিন্ন সাইন দিচ্ছে, পক্ষে কথা বলছে, বুঝতে দিচ্ছে, স্পিকার তার না তো। উনি তো একটা গণ্ডিবদ্ধ জীবনযাপন করছেন এবং গ্লোরিয়াস লাইফ ছিল, ইন্টার পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান ছিল কমনওয়েলথ, এবং শিক্ষা দিকে ভালো ছিল তার। তাকে যেহেতু আপনি মনে করতেছেন আমার জন্য সে কোনো লাভজনক বিষয় না, প্রেসিডেন্ট আমার লাভজনক বিষয়, তাকে নিয়ে ফাইট দেবো, আপনি দিচ্ছেন। আমি একটা প্রশ্ন রেখেছি এখানে বিদগ্ধ সমাজের কাছে, আইনজীবীদের কাছে, বিচারপতিদের কাছে, কোর্টের কাছে, চিফ জাস্টিসের কাছে, রাষ্ট্রপতির কাছে। একটা দেশের স্পিকার যদি পদত্যাগ করে, চিঠিটা কোথায়? সে কার কাছে দিবে? রাষ্ট্রপতির কাছে যাবে চিঠিটা কোথায়? আমরা শুনছি অজ্ঞাত স্থানে থেকে পদত্যাগ করছে, পদত্যাগ মতো জানা যাচ্ছে, অজ্ঞাত স্থান থেকে। মুখে হয়, কে শুনছে, কার কাছে করছে? এখন প্রেসিডেন্টকে বলতে হবে না আমি জানি না। প্রেসিডেন্ট যদি না জানে, তাহলে আমি কেন বলতে পদত্যাগ করছি? এটা কিন্তু এক সেন্স স্পিকারকে মানে মেরে ফেলার সমস্যা। তিনি নাই, কিন্তু পদত্যাগ করার পরেও তো সে আছে, নতুন স্পিকার না আসা বন্ধু। তিনি হ্যান্ড ওভার কারে করবেন? শামসুল চৌধুরী স্পিকার এরশাদের সময় গণ অভ্যুত্থানে পরাজয় হয়ে গেল, কিন্তু যখন পার্লামেন্ট বসলো স্পিকার চৌধুরী, নতুন স্পিকার তাই বুঝে দিলেন সম্মত শেখ রাজাকে, তাই তো নিলেন তো সে। এইগুলি তো আমাদেরকে নিয়ে বোঝানো চলবে না। আমি বলছি আইনকে নিয়ে আমরা যেভাবে খেলাখেলি করি, আইনকে কথা কথা রাস্তায় নিয়ে যাই, যে কোনো মুহূর্তে ভাষা শব্দ দিয়ে প্রয়োগ করে ফেলাই। আইন কি তাই? আইনের তো নিশ্চয় সেটা শক্তি আছে, যুক্তি। আইন মানে যুক্তি, এনলাইটেড জাজমেন্ট অফ দ্য পিপল। আমরা সেভাবে দেখি না, কিন্তু আইনটাকে মনে করি সাহিত্য চর্চা। কাজে আজ থেকে মনে করে 10 বছর 12 বছর অনেকে তো বইও লিখবেন, হয়তো এই ক্যাপশন দিতে পারেন, ডিসঅ্যাপিয়ারেন্স অফ কি স্পিকার, প্রশ্নবোধক চিহ্ন। উনি কি সেলফ এক্সাইল? বলে কোথায়? রাষ্ট্র তো রাষ্ট্র, আপনি আমি জানবো না, রাষ্ট্র জানবে না কোথায় আছে? জানবে। সুতরাং এটা রহস্যাবৃত ঘটনা যে তাকে পিছিয়ে আনা হবে। আমরা অনুষ্ঠানের শিরোনাম দিয়েছি জয় বাংলা রাষ্ট্রপতি বনাম বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি। এই যে রাষ্ট্রপতি, জয় বাংলা রাষ্ট্রপতি বনাম বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি, এই যে রাষ্ট্রপতি একসময় আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত, তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়ে গিয়েছে, এখন তিনি সংসদে দাঁড়িয়ে বলতেছেন যে আওয়ামী লীগ অবৈধ, দুর্নীতিবাজ, ফ্যাসিবাদী। এই বিষয়টি কিভাবে দেখছেন? এটা তো দেখেন, দুটা জিনিস আছে, সাংবিধানিক থাকা নেই। যদি সংসদীয় মেনে চলে, ওখানে লেখা আছে রাষ্ট্রপতি 5 বছরের জন্য, খেয়াল করবে। এর মধ্যে যদি কোনো সরকারের পতন হয়ে যায়, নতুন সরকার যদি এসে যায়, নতুন সরকার যদি মনে করে আমি তো কমফোর্ট ফিল করতেছি না, সে তাকে জিজ্ঞেস করবে যে আমরা আপনাকে চাচ্ছি না, আপনি পদত্যাগ। সাধারণত তিনি পদত্যাগ করে যান, এখানে তো অসামঞ্জস্য কিছু নাই। এখন উনি যদি থেকে যান, নতুন সরকার যদি মনে করে তাকে নিয়ে আমি খেলব, তাকে দিয়ে আমি গালিগালাজ দেওয়াবো তার গুরুকে, তার প্রশংসা করছে, আমাকে গালি দিচ্ছে, সেটা অন্য কথা। এবং সেই ক্ষেত্রে সেটাই তো বিএনপি করতেছে মনে হয়। এবং সেটা যদি যিনি প্রেসিডেন্ট আছেন তিনি যদি মনে করেন আমি লিগেলি আমার কোনো ভয়েস নাই, আমার ভয়েস হচ্ছে পার্টি ইন পাওয়ার, যা লিখে দেবে তাই করবো। আবার যদি তিনি মনে করেন ওই কথাগুলো এতটুকু গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে যে একটা সরকার যার সাথে ছিলাম তাকে ঠিক বিপরীত অবস্থায় নিয়ে আসছে, কিন্তু আমি যাকে বললাম ফেরেস্তান তাকে বলতে শয়তান, আমি যাকে বলতে ভালো তাকে খারাপ। যখন এই পরিস্থিতি হয় তখন রাষ্ট্র পরিস্থিতি জানেন পদত্যাগ করে যে আমি বর্তমান প্রেক্ষাপটে কমফোর্ট ফিল করতেছি না, আমার ইমেজ এথিক্যাল স্ট্যান্ডিং, ইংলিশ এথিক্যাল স্ট্যান্ডিং দ্য প্রেসিডেন্ট। এই ক্ষেত্রে কিন্তু তার পদত্যাগ করার জন্য ভালো ছিল। তিনি কি করলেন? পদত্যাগ করলেন না। তিনিও কিন্তু চ্যাটাকে ভালোবাসলেন। এই ভালোবাসতে যে তাকে তৈরি করছে জিরোতে, শূন্য থেকে, তার তো রাষ্ট্রপতির কথা ছিল না, নামও ছিল না তার। তৈরি ঘড়ি করে দেখা গেল পার্টির জেনারেল সেক্রেটারি ওয়াইদুল কাদের শাহ সব যারা আছে দৌড়াদৌড়ি করে সিলেকশন বসে গেল। কেউ জানতো না কে গেছে, কার সিলেকশন। শোনা যাচ্ছে তাকে কে সিলেকশন দিয়েছে, শেখ রাহা দিয়েছে, শোনা যাচ্ছে এস আলম দিয়েছে, শোনা যাচ্ছে, আমরা শুনেছি তো বলা হচ্ছে যেই দেখ শেখ হাসিনা যদি বাধ্য হয়ে তাকে দেওয়ার জন্য দিচ্ছে, কিন্তু সে তো রাষ্ট্রপতি না, তিনি ব্যস্ত ছিলেন নমিনেশন নেওয়ার জন্য, ইলেকশনের। উনি গুলশানে একটা অফিসে বসতেন, আমি সেই অফিসে গেছি, এখানে রাষ্ট্রপতি বসতে। তো উনি ভদ্র ছিলেন, জীবনযাপন করতেছিলেন, একটা নমিনেশন চেষ্টা করতেছেন, নমিনেশনটা কি হলো একেবারে রাষ্ট্রপতি। এখন উনি এই চেয়ারটা বসলেন, বসার পরে এই 3 বছরে কিন্তু উনি ফিল করলেন আমি বিপরীত কথা বলবো, এই চেয়ারটা আমার দরকার। এই ক্ষেত্রে বলতে পারেন তার নৈতিক স্খলন, নৈতিক অবস্থানটা কোশ্চেনেবল কার কাছে? সমস্ত জাতির কাছে। কারণ তাকে একসময় তারই যে বিশ্বাস করবে না, সে ধরে নেবে যে ক্ষমতার জন্য সে সব করতে পারে, সে তো আমার বিরুদ্ধে আবার যেতে পারে। শেখ হাসিনার আমলে তো সে বিবৃতির কথা বলেছে, রাষ্ট্রপতি থাকা অবস্থায়। বললাম তো, এই যে বললাম গালি দিছে, তো এরকম যদি বাংলাদেশ রাষ্ট্রপতি এরকম হয়, এমন সরকার এসে পড়ছে বিপরীত সরকার,
খেয়াল করেন। তো উনি যখন ইউনুস সাহেবের সময় ছিলেন, উনার বিরুদ্ধে কথা বলেন, দরকার পড়ে তাকে গালিও দরকার পড়ে, কিছুই করতে পারেন। তার যখন রাষ্ট্রপতি সে ছিলেন, সেই সময় কিন্তু তিনি রাষ্ট্রপতি শুধু না, ক্যাটার গভর্নমেন্ট তার কাছে। এখন সেই সময় মাহফুজ কি করলো, বঙ্গভবন থেকে একটা ছবি নামে ফেলে। কার ছবি নামাইলো সে? যে ব্যক্তিটি তখনও কনস্টিটিউশনালি ফাদার অফ দ্য নেশন। রাষ্ট্রপতি সে কি পারে? বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু ছবি নামা গেছে, বঙ্গভবন থেকে। রাষ্ট্রপতির চেয়ে তো বিভিন্ন এম্বাসির পরে কথাটা, কিন্তু একজন কি করলেন, গণ অভ্যুত্থানের পরে একটা সরকার বর্তমান সংবিধান চালু রেখে শপথ দিচ্ছেন, বঙ্গভবন থেকে একটা ছবি নামা ফেলেছে। এটা গ্রস মিস্টেক, পারেন না তিনি, কিন্তু করছেন। কেন করছেন? পরিস্থিতিটা ছিল প্যাশনাল। কেউ কথা বলছে, কথা বলেনি, কিন্তু কাজটা তো ঠিক না, সেটা পারেন না আপনি। এটা তো একটা সরকারি সিদ্ধান্ত ছিল, ছবিটা সিদ্ধান্ত নামে ফেলেন। সেটা যেমন ধরেন এবার পার্লামেন্টে কি হলো, পার্লামেন্টে একটা কোরআন আয়াত রাখা হলো, ওখানে কার ছবি ছিল? শেখ মুজিব। তো ওইখানে কেন রাখলেন? যখন আয়াত রাখছেন আপনি, এখানে কেউ কিছু বলবে না, ধর্মীয় অনুভূতি। আপনি মেসেজ দিয়ে দিলেন যে আমরা তাকে জাতির পিতা মানি, আমরা তার অবস্থানটা বিতর্কিত করে দিলাম। কেন করলেন? এই ডিসপ্লে কে নামাইতে পারবে ভবিষ্যতে কেউ এসে? পারবেন না। যেমন ধরেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, নাম ছিল কি জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হাসিনার আমলে যখন এই নামটা চেঞ্জ করা হলো, কৌশলী ভাবে এমন নাম দিয়ে দিল যে নামের সাথে মানুষের অনুভূতি জড়িত আছে। ওটা চেঞ্জ করলে একটু অসুবিধা লাগে, ওটা আছে। এবারও দেখবেন অনেক নাম চেঞ্জ হয়ে গেছে। তো এই যে 133টা অডিয়েন্স আসছে, যে শেখ মুজিব পরিবার কেউ নাই, সব বাদ। এগুলো হচ্ছে পলিটিক্যাল খেলা। মৌলিক খেলা কোনটা? জাতীয় সংসদ থেকে তার ছবিটা নেই। এখন তাকে যদি আপনি জাতির পিতা মানে, পঞ্চদশ সংশোধনী কিন্তু আলোচনা হয়েছে কোর্টে, জাতির পিতা নিয়ে কোনো কথা হয়, ওইটা স্পষ্ট চুপচাপ ছিল। এখন উইদাউট চেঞ্জিং দ্য কনস্টিটিউশন আপনি এটা করছেন, চমৎকার করছেন আপনি। এখন আপনি করতে পারেন, করছেন, কিন্তু সংবিধান আছে। এখন দেখা যাক সামনে এটা থাকে কিনা, নাও থাকতে পারে, থাকে কিনা। এখন আসেন আরো গভীরে যান আপনি। আমি ইন জেনারেল আলাপ করেছি, বাড়ির পক্ষ মন্ত্রীদের প্রত্যেকের রুমে ছবি থাকবে। আগের গভর্নমেন্টও ছিল, ছবি একটা থাকবে, অনলি ফাদার অফ দ্য নেশন। ভারত দেখেন তো মহাত্মা গান্ধী, শ্রীলঙ্কা যান, বিভিন্ন দেশে যান, কিন্তু আমাদের কেউ দেখেনি তার সাথে শেখ হাসিনার ছবি। আমি একবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেলাম, আমলে আমার বন্ধু ডক্টর কামাল উদ্দিন আছে, ঢাকা কলেজের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, প্রথম সচিব। তা আমি ঢুকলাম, ঢুকে বসলাম এখানে। আমি জিজ্ঞেস করলাম যে দোস্ত, তোমার পিস্তল নিয়ে দুইটা ছবি কেন? তখন বললো যে দোস্ত, ও আর আমি একে যাকে ছিল না, দুজনে কথা বলছিলাম। বলো দেখো, তুমি যে প্রশ্ন করছো আমি বুঝতে পারছি, তোমার সাথে একমত, কিন্তু আমার সে সাহস নেই, বলতে কারণে আমার পথ থাকবে না। স্বাভাবিক। অর্থাৎ কনস্টিটিউশনটাকে এখানে মানা হয়নি, বাস্তবতা, এই বাস্তবতাকে আমি মানা করতে পারবো। তাহলে দেখেন, যেখানে শেখ হাসিনার ছবি থাকে না, ছিল। এখন দেখেন তো চিপিবি রুমে কটা ছবি আছে, জিয়াউর রহমান, খালেদা জিয়া, লজিক কি? সরকারি পদ রাজনীতি করার চেষ্টা। জিয়া জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক কত জড়িত। সে একটা ফাউন্ডার অফ দ্য পার্টি, পলিটিক্যাল পার্টি, মাল্টি পার্টি সিস্টেমের সে প্রবক্তা, অনেক গুণাবলী তার আছে, যাকে সম্মান দিচ্ছে। তারপরেও তো সে, তার পরিচয় সে হেড অফ দ্য স্টেট, প্রাক্তন হেড অফ দ্য স্টেট, তার পার্টি ক্ষমতা আছে। ভবিষ্যতে যদি মনে করে, কথার কথা বললাম, আজ থেকে 15 বছর পরে তার উপরে যখন তারিখ থাকবেন না, যদি কোনো ক্রমে তারিখের মেয়ে চলে আসে পাওয়ারে, সেদিন কি তারিখের ছবিও থাকবে, একটা ছবি থাকবে। এইগুলির ব্যাপারে কিন্তু খুব কঠিন সিদ্ধান্ত তারিখ চাইবেন। উনি দেখবেন কিন্তু খুব ভীষণ বইতে, উনি সেটি করবেন জাতির জন্য, মানে সুদূর প্রসারে চিন্তা হয়। ছবি জরুরি কিছু না, থাকবে না, থাকবে না, না থাকলে কি হয়? রাখবেন যখন এমভাবে রাখেন যে পরবর্তী গভর্নমেন্ট চেঞ্জ করতে না পারে। কোন পারবে না? যদি কোনো ব্যক্তি সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকে যে তিনি জাতির ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, 3জন ফাউন্ডার আছে মনে করেন, 3জন রেখে দেন, যেই ক্ষমতায় আসবে 3টে থাকবে। ক্ষমতায় সেই ছবি বানান দরকার নাই, তো এই খরচ হবে না একদম। আমি তার যে বলবো, আপনার যেহেতু সুযোগ আছে, একটা ভোট মেজরিটি পেয়ে গেছেন, তো এইখানে সিদ্ধান্ত নেন যে ছবি রাখতে হয়, যেই ছবি কোনোদিন চেঞ্জ হবে না, যেই সরকার আসুক, ওইভাবে রাখেন না, দেখতে ভালো লাগবে।
আপনি থাকবেন না, ছবি চেঞ্জ হয়ে যাবে। কি লাল্লা বলবে যে আমলাগুলি কাজ করতেছে, সে দেখবে এই ছবিতে আগে ছিল, এখন ছবি অন্য ছবি করছে। বিরূপ সেন্টিমেন্ট আসে। এই কারণেই তো ছবি না দিয়া ওই কালে মাথায় দিছে দেখে। আমি তো বললাম যেখানে কালমা তৈরি দিচ্ছেন ঠিক আছে, আমি তো এটা মানা করতেছি না, ওখানে বসাইছেন। এই কালমা তৈরি তো কারো ক্ষমতা নেই ভবিষ্যৎ এসে চেঞ্জ করবে, এটা ধর্মীয় অনুভূতি। এবং শাহজালালের নামটা চেঞ্জ করতে হবে নাকি? অনুভূতি আছে কিন্তু তারপর ছেলেটার কি নাম, এয়ারপোর্টের ওসমানী বিমানবন্দর। ওসমানী তো চেঞ্জ হতে পারে, কিন্তু ওখানে একজন দরবেশের নাম আছে, শাহজালাল ওই যে শাহজালালের মাজার সাপড় নাকি একটা নাম আছে ওই সিলেট এয়ারপোর্টে। তো সেখানে তো ধরেন চিরং এয়ারপোর্ট নাম ছিল না, শাহনাম ছিল, তাই তো। এইগুলি নিয়ে কিন্তু বিতর্ক হইতেই পারে, হবে, কিন্তু এগুলি যত দ্রুত সম্ভব এগুলি সেটেলমেন্ট হওয়া উচিত ভবিষ্যৎ জেনারেশন। এরপরে যদি আমরা আবার নতুন ভাবে দেখি, আবার বিতর্ক হচ্ছে, আবার কথা হচ্ছে, লাভটা কি আমার? যেমন শেখ হাসিনার আমার যদি ছিল, আমি দেখলাম 133টার মধ্যে কতগুলি অ্যামেন্ডমেন্ট আছে, এই অডিয়েন্স শেখ পরিবারের কারণ কোথাও থাকবে না, নাম করে সরকারি পাশে দেওয়া ছিল। এখন অবদান কি, একটা লোকের অবদান কি থাকে, সে অবদান হয় তার ছেলে তার মেয়েটা হয়নি, বাতিল হয়ে গেল। শেখ মুজিবের নামে যে বঙ্গবন্ধু হাকমি হয়েছিল পিজি, চেঞ্জ হয়ে গেল, বাংলাদেশ মেডিকেল কলেজ হয়ে গেল। এরকম ধরনের অনেক জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি বলছি যে আমাদের রাজনীতিবিদরা এতটা দ্বিধা বিভক্ত, এতটা বহুতা বিভক্ত, একে অপরকে শত্রু মনে করে, একটা বেশি খেতে পারে না। এই জাতির কিন্তু ভবিষ্যৎ কিন্তু আপনি যেভাবেই নেন না কেন, আমরা তো কিছু থাকি কয়েকদিন বাঁচবো, কিন্তু নতুন প্রজন্ম দেখবেন ওই টিচিংই পাচ্ছে। আমার বিপুল রাজনীতি যে করে সে খারাপ, আমি ভালো, আওয়ামী লীগ বলবে বিএনপি খারাপ, জাতীয় বোর্ডে বলবে পার্টি খারাপ, জামাত বলে সে খারাপ। খারাপ হইতে পারে, কিন্তু মৌলিক হিসাবে আমরা একমত। রাষ্ট্র তো একদিনে সৃষ্টি হয় না, আর সবসময় সৃষ্টি হয়। ওই সৃষ্টির লগ্নে যারা থাকে তারা সবসময় স্মরণীয়। বীর শ্রেষ্ঠ 7 জন যে আছেন সবসময় স্মরণীয়। কোন গভর্নমেন্ট এসে বলবেন চেঞ্জ করে দিলাম বা একটা যোগ করলাম এসে। ওই যে আমি দেখলাম জিয়াউর রহমান সাহেব নাকি বীর শ্রেষ্ঠ কয়েকজন নাম পেশ করছিল বঙ্গবন্ধুর কাছে, বীর শ্রেষ্ঠ। উনি এই করেন বীর শ্রেষ্ঠ মানে এটা মরণোত্তর পদক। কেন মরণ জানেন? যে ব্যক্তি বীর শ্রেষ্ঠ হবে সে যদি জীবদ্দশায় থাকে একটা ভুল যদি করে ফেলায় জাতির প্রতি হিসেবে, বীর শ্রেষ্ঠ ভুল করতে পারছে, বীরের শ্রেষ্ঠ তো সে, অতএব মরণোত্তর পুরস্কারটা ঠিক আছে তার। হাফিজকে দরকার ছিল দেয়নি। এইরকম অনেকগুলি দুর্গপুতলার সামনে আসবে, যেগুলো দেখবেন বিএনপি নীতি নির্ধারক যে 2-4 জন আছে তারা যা বলবে তাই ভালো। আমি কিন্তু দলের সবার সাথে জন্য কথা বলবো। আপনি কিভাবে দেখেন যে অনেকে বলতেছেন যে এনসিপি এবং জামাত ইসলামী, বিশেষ করে এনসিপি, যারা এই যে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের সময় চিৎকার দিল, প্লাকার্ড দেখালো, জাতীয় সঙ্গীতের বাজানোর সময় দাঁড়ালো না, তো এই এনসিপি যখন ওই ডক্টর ইউনূসের অধীনে রাষ্ট্রপতি চুপ্পুর আন্ডারে তারা উপদেষ্টা পদে শপথ নিয়েছে, তখন তারা কেন প্রতিবাদ করলো না? এখন তারা কেন প্রতিবাদ করতেছে? অনেকে সমালোচনা এগুলো করতেছে। পয়েন্ট অফ ভিউতে তারা যেটা করেছে তাদের রাজনৈতিক কৌশল, এখানে আমার বলার কিছু নেই, আপনার বলার কিছু নেই। তারা বিরোধী দল, তারা মনে করতেছে রাষ্ট্রপতি একটা সময় ছিল, তখন উপায় ছিল না। এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, রাষ্ট্রপতি পরিবর্তনের স্বাভাবিক নিয়ম আছে, এবার আপনি নিজেই বলছেন থাকতে চাই না, থাকবো না আমি, সেই ক্ষেত্রে কেন তাকে রাখছেন? তার আন্দোলন থাকে না। ওই সময় ছিল কেন? এটা বেগম হয়ে যেত, আপনারই বছর আমরা বেগমের জন্য মেনে নিয়েছিলাম, ঠিক আছে। এখন বেগম থাকবে না, এখন তার কেন রাখবে? তাদের হইছিটা তাদের পলিটিক্যাল প্রশ্ন। এখন আসেন জাতীয় সঙ্গীত, সবচেয়ে বড় দুর্বলতা ছিল দিন সাউন্ড সিস্টেম ছিল খারাপ। স্পিকারের কথা কিন্তু মেম্বার শুনতে পারতেছে, প্রাইম মিনিস্টার কথা শুনতে পারতেছে, পাস হচ্ছে না, কিন্তু সাউন্ড সিস্টেম খারাপ। এবং যখন জাতীয় সঙ্গীত বাজাচ্ছি ফখরুল ইসলাম হাতে ছেড়ে দিচ্ছে সবাই দলের, দাঁড়াও। ইভেন প্রেসিডেন্টের পিছনে দাঁড়িয়ে ছিল, সেও কিন্তু সারা দিয়েছিল, সাউন্ড সিস্টেম খারাপ। যখন তারা দেখলো যে জানতে বুঝতে পারলো যে না জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে সব, যেহেতু সবাই দাঁড়ায় গেছে, আগে গুলো বড় করতেছেন কেন? পরে না দাঁড়াইতো আপনি বলতে পারতেন। আপনি জামাত ইসলাম বা যারা ছিল এখানে, ওই দলটা তো জামাত ইসলাম, বুঝেন না, এই কারণে বলে জামাত ইসলাম এই দেশের জাতীয় সঙ্গীত সম্মান করে না। রুবিন ফারহানা ছিল, আরো 2-3 জন ইন্ডিপেন্ডেন্ট ছিল, সবাই একই বলতে জিনিস। প্রশ্নটা যেখানে এই জিনিসটাকে তাকে বলতে চাচ্ছি না জামাত ইসলাম কি জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বলছে দিয়েছিল না, যেটা সে না তার সেদিন নিচ্ছে কেন? সে তো বলেনি আমি পরিবর্তন হচ্ছে, জাতীয় সঙ্গীত বিরুদ্ধে সে কখন কথা বলবে? জামাত ইসলামকে 1900 নিজামী যে মন্ত্রী ছিল মানে নেই, কোন আমরা বলছে সঙ্গীত বানিয়ে নির্বাচন ম্যানিফেস্টো দিচ্ছে মানি না। এই জিনিসগুলো কিন্তু আপনারা বড় করেন না। যেটা জামাতের মূল কর্মসূচি না তাকে দিচ্ছেন এটা। এটা এক ধরনের লোকেরা, সাংবাদিকরা খেলে। আল্লাহর রহমতে ফেসবুক ইউটিউব আছে, একেবারে 60-40% মিথ্যা, 70% আইডিয়া তৈরি করছে। কোনটাতে সত্য কোনটা মিথ্যা বুঝে, এই জন্য আমি দেখি না অনেক, কারণ কোনটা বিশ্বাস কোনো বিষয় জানি না। একেবারে ছবি টবি দিয়ে সব কথা বলতেছে, মানে এই তেল মোটা পর্যায়ে গেছে, ভবিষ্যতে মনে হচ্ছে এর জন্য স্বাভাবিক জীবন বিধ্বস্ত যাবে।
কেন এগুলো? এই জন্য বললাম আপনাকে যে তারা প্রতিবাদ করতে পারে, অসুবিধা কি? তারা প্যাট ভাঙে নিত, চ্যাট ভাঙে নিত, তারা তো দাঁড়াইছে সবাই শেষ করতে। ভুল ছিল, আপনার তো সাউন্ড সিস্টেম খারাপ ছিল তো। প্রশ্ন করেন পার্লামেন্ট শেষে সাউন্ড খারাপ হলো কেন? কি ঘাস খাইছে এতদিন? পার্লামেন্ট অফিস কি ঘাস খাইছে যে এই ঠিক করতে পারেনি? তারা কেন সাউন্ড সিস্টেম চেক করলো না আগেই? হ্যাঁ, পার্লামেন্ট সেক্রেটারি না, এটা তো একটা ইন্টারন্যাশনাল টেন্ডার ব্যাপার ছিল, এটা এখানে ইঞ্জিনিয়ার সবই আছে। এই অবস্থা কেন এটা হবে? চাকরি গেছে কেউ? এদের ঘর আসলে না, পার্লামেন্ট বসে নাই, অথবা ঘাস গরু ঘাস খেয়ে অসুবিধা নেই, এটাই ছিল। বেতন দিচ্ছেন না আপনার? পার্লামেন্টের সেক্রেটারি কি করছে? এখানে তো জবাব আসল ছিল কমিটি করে, এখানে একটা কমিটি দরকার ছিল, কমিটি, এবং সেখানে অপোজিশন মেম্বারও থাকবে। কি কারণে সাউন্ড সিস্টেমটা ছিল না? কোন ষড়যন্ত্র ছিল? আপনারা এইভাবে দেখবেন, সব থেকে গেছে তার দাঁড়ায়নি। এগুলি কোনো আলোচনা, এগুলো হচ্ছে জানেন, এগুলো সমস্যাকে আরো কঠিন হয়ে দেওয়া। আপনি আপনি কি মনে করেন যে রাষ্ট্রপতি চুপ্পুকে তারা বিএনপি কি ফুল মেয়াদ শেষ করতে দিবে কিনা? আমি একটা মানে অনেক মন্তব্য শুনলাম, তারা বলতেছে যে এখন যদি রাষ্ট্রপতিকে বাদ দিয়া দেয় তাহলে সমস্যা, রাষ্ট্রপতিকে আর 6 মাস পরে বাদ দিলে হইব কি, আগামী নির্বাচনের সময় বিএনপির দলীয় রাষ্ট্রপতি থাকবে। তো আপনি কি মনে করেন যে আসলে 6 মাস পরে বাদ দিবে নাকি রাষ্ট্রপতিকে পুরো তার মেয়াদ কমপ্লিট করতে দিবে? আমি আবার আপনাকে বলছি, রাষ্ট্রপতি থাকা না নির্ভর করতেছে তারিখের উপর, এবং একটা ভূ রাজনীতি আছে। কেন রাষ্ট্রপতিকে এই মুহূর্তে দরকার? কোন কথা কোন কাজ তাকে করাইবেন? আই হ্যাভ এ প্ল্যান, খেয়াল করে নিন। কি সেই প্ল্যান? এই তারিখ যে কিন্তু জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। এই তারেক জিয়া কিন্তু দুঃখ কষ্ট বেদনা, বাপ হারাইছে, মা হারাইছে, ভাই হারাইছে, নিজে অত্যাচারের শিকার হয়েছে, 17 বছর দেশে দাঁড়িয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জের মুখে তৈরি হয়েছে, এবং সে এখন কি হয়েছে? একেবারে কঠিন তারিখ দিয়ে বলেছে। এই তারিখ দিয়ে 2004 সালে তার কোনো সম্ভব নেই। কাজে এই তারিখ জিয়ার কাছে যা কিছু তিনি করবেন, তার সিদ্ধান্ত কিন্তু সুদূর প্রসারী, হালকা কিছু। যে পিনাকি ভট্টাচার্য দেখেন একটা ইভেন্ট করে দিল, একটা নিউজ আছে, সেখানে সে বলতেছে যে আমি তারিখ জিয়াকে ফোন করলাম, তিনি আমাকে দাদা বলতেন, আমি তাকে ভাই বললাম। আমি তাকে জিজ্ঞেস করলাম ক্যাটের কমিটির সময় যে রাষ্ট্রপতি পদটা ধরে রাখার জন্য আপনি মরিয়া কেন? তখন তারিখ যে তারা বললো রিপোর্ট করতেছে, দেখেন আমি বহুদিন দেশে বাইরে আছি, আমি মেয়েটাও দেশকে চিনি না, এমন কিছু ঘটনা আছে যেগুলো আমি বলতে পারবো না। সবগুলি সিলিমেন্ট, এটা কে বলতেছে? নাকি ভিডিও করে বলেছেন। এবং আরো বলছে যে দাদা আপনার রাজনীতি আপনি করেন, আমাদের রাজনীতি আমাদেরকে করতে দেন। এখন আসে, তারিক জিয়া কিন্তু নেতা, দল ছিল, পিনাকি দল চালায় না, পিনাকি ইউটিউবার। তিনি অনেক কিছু জানেন, কিন্তু তার জানার ভিতরে কিন্তু সীমাবদ্ধতা আছে, বোঝার সীমাবদ্ধতা আছে। তারিক জিয়া কিন্তু সেগুলি নাই। উনি জানেন যে কোথাও উৎস কোথায় শেষ, কিভাবে কি হলো, এগুলি ব্যাখ্যা দিতে পারবেন পিনাকি তার ওয়েতে, কিন্তু তারিক জিয়া না, দলের চেয়ারম্যান না, প্রাইম মিনিস্টার কিছুই না, এবং তার কথা কে উঠবে, তার কথা আর উঠবে না, সাময়িক অ্যাজেন্স গায়ে নেই। বিএনপি তার সংঘবদ্ধ দল, কোটি কোটি লোক বসে গেছিল আসলে। এইখানে তারিক জিয়া চিন্তা ভাবনাগুলো তার সাথে মিলছে না। তিনি দেশ আসার আগে বলছেন, আমি দেশ আসতে পারছি না, এটা আমার কাছে না, একা আমার কাছে না, কার কাছে সেটা সে বলে নেই। আবার যখন দেখা গেল 7 দিনের চেঞ্জ হয়ে গেল, এত সম্বোধনা পেয়ে গেলেন, উনি নিজেও চিন্তা করেন। এখন বলল, এখন উনিই বলতে পারবেন, ওনার সাথে যারা ঘনিষ্ঠ 2-1 আছে যাদের কাছে তিনি প্রকাশ করতে পারবেন, তার মিসেস জানেন, তার মেয়ে জানবে, বা আরো 2-1 সালাদু জানতে পারেন যদি পারে, বা যে বা যারা তাকে বাধা দিচ্ছে তারা জানবে কোথায় বাধা ছিল, কেন আসতে পারলো, কেন দেশে আসার সময় এত সিকিউরিটি দেওয়া হলো, একদম রাস্তাঘাট সব ফ্রি করে দেওয়া হলো। উনি নেমে ফোন করলেন কাকে? ওই বিষয় নিয়ে তার শাশুড়ি ছিল সেখানে, সে ওয়াইফ ছিল সেখানে, উনি মোবাইলে ফোন করলেন। আমরা সবাই দেখলাম যে আমি সেফটি পৌঁছেছি, আপনাকে ধন্যবাদ। উনি কাকে ধন্যবাদ দিলেন? ইউনূসকে। ইউনূসকে, ইউনূসকে ধন্যবাদ দিলেন, সেফটি আমি পৌঁছেছি। তার পৌঁছার কারণ ছিল লন্ডন ডায়লগে কি হয়েছে না হয়েছে আমরা বলছি আকাঙ্ক্ষিতে। এখন খলিলের ভূমিকা কি ছিল পরে জানতে পারলেন তো সব, ইজ মাস্টার মাইন্ড হোল গেম। এই যে জিনিসগুলি দেখেন, এই যে আপনি বললেন যে খলিল মাস্টার মাইন্ড হোল গেম, তাহলে কি আপনি জামাতের আমি শফিকুর রহমানের সঙ্গে একমত যে এই খলিল রহমান এবং রেজন হাসানরা নির্বাচনে প্রভাব বিস্তার করে বিএনপিকে জিতিয়েছে? খলিলের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। খলিল এগুলি খেলে না, খলিল কাছে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, পলিটিক্স এবং রাজনীতি। তাহলে এই ভাড়ায় চালিত পররাষ্ট্রমন্ত্রী কেন বানানো লাগলো? কার পরামর্শ, কার নির্দেশ? খলিলের সাথে যেহেতু আপনি ধরে না বললাম, খলিলের সাথে যেহেতু তার যে সম্পর্ক হয়ে গেছিল যে কোনো কারণে হয়ে গেছে, তো লন্ডনে শুরু হয়েছে, এর আগেও ছিল কিনা আমরা জানি না। তো এই খলিলের ব্যাকগ্রাউন্ড কি? উনি পেয়েছিলেন কার?
বিচারপতি, চিফ জাস্টিস, ক্যাটার গভর্নমেন্টের চিফ হলো যে 96 সালে বোধহয়, 2001 সালে। হ্যাঁ, না নাসিম আসলে যে লতিফুর রহমানের সেক্রেটারি ছিলেন। ইয়েস। এবং বিএনপির সাথে তার একটা দূরবর্তী সম্পর্ক ছিল ছিল এবং খলিল যেহেতু একা না, উনি ওয়েস্টার্ন ব্লকে চলাফেরা করেন এবং তার সাথে ঘটনাক্রমে ওয়েস্টার্ন ব্লকের যে সমমনা যেগুলো আছে ভারতে, তাদের সাথে সম্পর্ক আছে, অজিত দোভালের সাথে তার সম্পর্ক আছে। তিনি প্রমাণ করে দিলেন জনাব তৌহিদ সাহেব, উপদেষ্টা পররাষ্ট্র, তিনি পারেন নাই ইউনূসের সাথে মোদি দেখা করেন, কিন্তু খলিল কিন্তু সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব হলো তাদের কনফারেন্স গেছিল সে। খলিলের সাথে ভারতের সম্পর্ক ভালো। ইট মিনস ইট, খলিল যে লবিটা মেনটেন করতেছে, সেই লবির ভারতীয় লবি এক কোনো কোনো জায়গায়, ওই লবিতে সে বসে আছে বাংলাদেশের পক্ষে। এবং সরকার যখন পরিবর্তন হলে পরিবর্তনের সাথে তার সম্পর্ক আছে রাজনীতিগত ভাবে। এই যে চুক্তি করলেন, চুক্তিটা করলেন 9 তারিখে, সবাই বললো গেল রে গেল গেল, হাই হাই সব গেল, গেল কিছু নাই। খলিল কি বললেন, এই চুক্তি করার আগে 2 দলের সম্মতি নেওয়া হয়েছে। চুক্তি করার কিন্তু আগে জামাত তো বলে সম্মতি নেওয়া হয়নি। খলিল বলছে সম্মতি নেওয়া হয়েছে, জামাতের যে বলে দাঁড়িয়ে উনি বলছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। পাশাপাশি কি বলছেন, পাশাপাশি দেখা গেল চট্টগ্রাম বন্দর নিয়ে যে প্রবলেম ছিল আইনগত বিধান, এখন কোর্ট বলে দিল না ঠিকই আছে। তার মানে নিউ মরিন যে টার্মিনাল আছে, এটা এখন কোর্ট এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটা এখন বিদেশি হাতে চলে যাবে। ফার্স্ট সাকসেস খলিল। খলিল কিন্তু আপনাকে শূন্যবাদ আসেনি, সে কিন্তু কিছু ফলাফল দেখাইছে। প্রথম ফল দেখাইছে সে ক্যাটার গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ প্লে করছে সে একক। ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক সুন্দর করেছে, তার জাতীয় শিক্ষার ক্ষেত্রে তার ভূমিকা আছে এবং আমেরিকার চুক্তি তার ভূমিকা আছে। লোকটাকে আপনি কি মনে করতেছেন, ক্যাবিনেট সবাইকে এক হলো? উনি যে ভূমিকা রাখছেন এই স্বীকৃতি সে পাইছে তারিকের কাছে, কারণ তারিক যে তাকে মনে করতেছে পজিটিভ, হয় সে মনে করতেছে অথবা যেই পারিপার্শ্বিক অবস্থায় তিনি আসছেন সেই পারিপার্শ্বিক অবস্থার সাথে খলিল সমকারণে তাকে মেনে নিয়েছে। আমরা তো শুনছি আমেরিকার চাপে পড়েই তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। বললাম যে ইচ্ছা এবং অনিচ্ছায় মেনে নিয়েছে, আরো সোজা বলে দিলাম। এবং খলিল সাহেব আসতে থাকবে। আর খলিল সাহেব রাখার পরে কিন্তু একজন অ্যাডভাইজার রাখা হয়েছে আপনার, যাকে রাখা খলিল সাহেব শিক্ষা দীক্ষা আকাশ আর পাতা ডিফারেন্স ম্যাচ করেনি তো। বিএনপি সিলেকশন দেয় কিভাবে যায়, ম্যাচ করেনি। এবং একজন কাছে প্রতিমন্ত্রী। আরো দেখেন খলিল সাহেব প্রেস কনফারেন্স করলো, উনি কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী, উনি বলার পর কে বললেন, উপদেষ্টা, আবার বললেন প্রতিমন্ত্রী। এই সমস্ত ফার্স্ট দেশে কোন দেশে পররাষ্ট্রমন্ত্রীর কথা বলার পর আর কে কথা বলতে পারেনি? খেয়াল করছেন কি জানি না, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেমে এই উপদেষ্টা হুমায়ুন কবির বলতে সুখবর আছে, এই আমাকে লন্ডন হাইকমিশনারের আমরা মানে সিলেটি ভাষায় বাদ দিয়ে দিছি। আপনি ভাবতে পারেন যে একজন হাইকমিশনারকে সে বাদ দিবে, এটাকে সুখবর বলতেছে, তাও মানে বিমানবন্দর টার্মিনালে দাঁড়িয়ে। কত বড় অপেশাদার, আনপ্রফেশনাল আচরণ সে করেছে। সে কি পেশাদার নাকি? প্রশ্ন হচ্ছে ওখানে পররাষ্ট্রমন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী কিছু করে আপনি বলতে গেলেন, আপনি তো তাকে ফলো করবেন। ইউ আর নট হেড অফ দ্য ডেলিগেশন। উনি অতি রাজনীতি করেন, অতি বোঝেন, খলিলের সাথে ম্যাচ করার কোনো সুযোগ নেই। খলিল তার সামনে একটা পাহাড় সমান, ইন্টারন্যাশনাল লবি টিপে সবচেয়ে। কিন্তু উনি কি করতেছেন, উনি বলে দিলেন এটা অপরিপক্কতা না, এটা হচ্ছে তার অতি বাড়াবাড়ি। এবং উনি যে তার যে সাথে সম্পর্ক আছে, উনি কিন্তু সেই সম্পর্কটাকে কিছুটা অবমূল্যায়ন করা হয়েছে, এটা তারা যে পছন্দ করেনি। যার বিরুদ্ধে কথা বলছেন তিনি তো না চুক্তিভিত্তিক না, তিনি 15তম বিসিএস বেসের একটা মেধাবী মহিলা। উনি শুধু এখানে না, আপনি যেটা রাষ্ট্রদূত ছিলেন এই বয়সে কিন্তু উপভোগ পাচ্ছেন, উনি এসে ফিরে আসছেন, হইতে পারে লন্ডনে ফিরে আনছেন, এর বলার কি আছে? উনি তো ক্রেডিট ডেভেলপমেন্ট। এটা সুখবর কিভাবে? হ্যাঁ, এটা কোনো মেসেজ না তো। উনি চুক্তিভিত্তিক চুক্তি বাতিল করে দিচ্ছে, এটা অপরিপক্কতা। এবং এটা নিয়ে লন্ডনের বিভিন্ন জায়গায় মহলে সমালোচিত হয়েছে। ইভেন যারা তার বিরুদ্ধে ছিল অ্যাম্বাসেডারে, তারাও কিন্তু পছন্দ করে। এখন এদের কেন রাখছে তার যে, এটাও আপনাকে বুঝতে হবে। সবকিছুর পিছনে কিন্তু সে 2-3 মন্ত্রী রেখে দিচ্ছে, 1 মন্ত্রী 2 মন্ত্রী 3 মন্ত্রী। এখানে একটা খেলা আছে তার, উনি সাজাচ্ছেন পটেন। ভবিষ্যতে দেখবেন অনেক জায়গায় গেছে, 6 মাস পরে দেখবেন অনেকে নেই। এটা দরকার নেই। আর খলিল দলে নেক্সট কে? সাধারণ পরিষদের নেক্সট প্রেসিডেন্ট জাতিসংঘ। বলেন কি? ক্যাডেট নেই তো। বাংলাদেশের বিপরীতে যে দেশটা নাম কেউ জানি না। মাঝে দিয়া ওই মুশফিকুল ফজল আনসারীর কপাল পড়লো। উনি করলেন কি, উনি ওই যে আপনার খেলাসেনা বা ডক্টর সিনাসাই যখন ওই যে ইউনূসের আমলে খলিলুর রহমান এবং ওই যে তৌহিদ হোসেনের সঙ্গে একটা মানে গন্ডগোল ছিল, গোপনে গোপনে মানে মন কষাকষি ছিল, তখন এই মুশফিকুল ফজল আনসারী তিনি ছিলেন তৌহিদ হোসেনের পক্ষে খলিলুর রহমানের বিরুদ্ধে। তো এখন আবার এই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে জুলাই যোদ্ধা হওয়া সত্ত্বেও মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকো রাষ্ট্রদূত থেকে দেশে ফেরার জন্য নির্দেশ দিয়েছেন। এখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত, মানে কোনো পোস্ট টোস্ট নাই আর কি। এই হচ্ছে গিয়ে অবস্থা। আপনি আপনাদের তিনি চুক্তিভিত্তিক গেছেন, চুক্তিতে গেলে তো ফেরানোর ব্যাপার না, তাকে বলছেন আপনি চলে আসেন, চুক্তি কিন্তু আছে। এখন তাকে কোন জায়গায় দিতে গেলে
চুক্তি রিনিউ করতে হবে, বাড়াতে হবে। এই সরকার তো দিতে পারে, নাও দিতে পারে। এখন চুক্তি দিবে কিনা আমরা তো জানি না। মুশফিক আনসারীর সাথে তো সম্পর্কটা আছে, তার পিছনে একটা শক্তি আছে তো। তার এখানে পিছনে একটা মহিলা কাজ করছে। বলেন তোকে, সিলেটের এক মহিলা, জাতিসংঘে বিরাট নাম তার, সিলেটের মহিলা জাতিসংঘে বিরাট নাম, এইটা আবার কি? আইরিন। আইরিন, কে আবার এই আইরিন? নাকি তো নাম শুনি নাই। আইরিনে চিনেন আপনি? জাতিসংঘের একটা সংস্থা, ওটারও সে ছিল, ওখানে ছিল সে। আইরিন খান নাম বলল না, মহিলা না, ইন্টারন্যাশনাল ফিগার। হয়তো আইরিন খান, দেখতে চিনবো। আইরিন খান হলো তারেক জিয়ার স্ত্রীর স্বাস্থ্য বোন। ও আচ্ছা আচ্ছা। আইরিন খান ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারি ছিল সে। এবং সে কিন্তু জাতিসংঘের একসঙ্গেই ছিল, ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে থাকতে পারেন খেয়াল নেই। এর পিছনে ব্যাকিং আছে। বাড়ি যেহেতু সিলেট, হারিশ চৌধুরী বাড়ি না, খেয়াল করবেন। এখন কোন যে কে কোন জায়গায় কি হিট করে আনিয়ে তবে আমি মুসা আসের কথা একটা বলবো যে কাউকে খুব বেশি মূল্যায়ন করেন না, অবমূল্যায়ন করেন। ওনাকে পদমর্যাদা কি দেওয়া হলো? সিনিয়র সেক্রেটারি। কেন দেওয়া হয়েছিল? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি, পদমর্যাদা সেক্রেটারি। সিনিয়র সেক্রেটারি কেন হলো? একটা গভর্নমেন্ট তো সব ধ্বংস একটা করে। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি পদ দিলেন তো আপনি, রাষ্ট্রে থাকতে পারে, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, ঠিক আছে, অন্য জিনিস। বা রাজনীতিবিদ ছিল, এইভাবে দেওয়ার বাধ্যতা ছিল কোনো না, মনতুষ্টি করছে কিছু। মুশফিকের পিছনে এবার বাংলাদেশ আসলো, উনি ছিলেন গুলশান ক্লাবে ছিলেন। তা আমি গুলশান ক্লাবে গেলাম, আমার সাথে বিখ্যাত ব্যক্তি ছিল, আমরা বসে এখানে কফি খাচ্ছিলাম। তখন সে আমার বললো, সিনা ভাই, কি বললো, ওই তার পকেটের কার্ডটা ছিল না। মানে কে বললো? মুশফিক আনসারী? আমি যার সাথে আমি কফি খাচ্ছিলাম, আচ্ছা। তো বললো কার্ড ছিল না, দিল কার্ডটা, বললো যে এখানে তুই হবে না, এই দিতে হবে। ও কার্ড আনে নাই, টাকা দিচ্ছে, টাকা নেবে না, কার্ড না। তখন সে ফোন দিল মুশফিক আনসারী, বললো আমি এখানে আসলাম, আমার কাছে কার্ড নেই, আপনি বিলটা দিয়ে দিন, 500 কত দিয়ে দিন। ওকে, ওই মুশফিক আনসারী এখানে আসছে। তখন সে আমাকে বললো যে ঢাকায় আসছে কিন্তু রেসপন্স পাচ্ছে না, রেসপন্স পাচ্ছে না, একটু হতাশ। মানে এটা কয়দিন আগের ঘটনা? এটা হলো তার যে প্রেম হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বললাম তাই নাকি? আমি তখন শুনলাম, আমি আসলে ব্যক্তি চিনি না, আমার সাথে ব্যক্তি পরিচয় টকশো জগতের বিভিন্ন বিচার আমি তার সাথে সম্ভবত একসময় আলাউরের কোনো টকশো বোধ হয় একবার সে আসছিল, আমি ছিলাম সেখানে, ওই অনলাইনে কথা বলছিল, আমি তাকে ছেড়েছি। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনি একটু যদি আমাদেরকে বলেন যে আপনি কারো আনবেন, কারো দিবেন দিবেন না, এটা আমি বলছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়টা খলি itself is a asset from the state and for the পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং খলিল নিঃসন্দেহে তাকে সাপোর্ট দিবে সব দেশ, পঞ্চবীর শক্তি তাকে সাপোর্ট দিবে, ভারত, তুরস্ক দিয়ে দিয়ে দিচ্ছে। যেহেতু তার প্রতিপক্ষ এত দুর্বল, নামই জানে না, এইসব করে তো এইসব করে আসতে যাবে। কাজেই তাকে আমরা যেভাবে দেখতেছি সেভাবে না দেখতে বড়ভাবে দেখতেন, অসুবিধা। তার স্টেশন তো নর্মাল, তিনি যখন কথা বলেন তার ওইতে কথা বলবেন, তিনি ফোন করে ওইতে ফোন করবেন, তিনি অ্যাম্বাসেডারের কথা বলবেন তার ওইতে কথা বলবেন। আমাদের কিন্তু খলিলের মতো লোক দরকার। মতবাদটা যে সে দেশে মিলবে না, সে এক স্টাইলের মানুষ হয়েছে, আপনি সেভাবে দেখেন, আমি সমস্যা হবে না। জি, হুমায়ুন ছুটির পরে সেই হবে, বসে নেক্সট সেই হবে। কাজে এই লোকটাকে ধরেন সমালোচনা করা দরকার, সে কি ক্ষতি করছে? সে যদি বলেন ভারতের পক্ষে কাজ করছে, সরকার কি করছে? সরকার ভারতের বিরুদ্ধে গেছে? ইন্টারশিপ করানো কি? এই দেশে যেন অপোজিশন থাকবেন না, আপনি ভারতের বিরুদ্ধে থাকবেন, চেয়ারে বসে থাকবেন, ভারতের সাথে সম্পর্ক জরুরি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। ভালো, ভারত আপনার প্রতিবেশী, স্বার্থের কমপ্লিট করতে পারে, কিন্তু সেই শত্রু তো না। পররাষ্ট্র দিক সে শত্রু মিত্র থাকে না, বুঝে নেন। এই জিনিসগুলো আস্তে আস্তে বিএনপি বলছে একসময়, রিজভি চাদর পুড়িয়ে ফেলবে, রিজভি তো উপদেষ্টা পুরাবে। এখন রিজভিতে চ্যাপ্টার পড়ছে, বসতেছে রাষ্ট্র কি জিনিস, ডিপ্লোমেসি কি জিনিস। এই যে একটা সাইডের নলেজ ছিল না, অপোজিশনটা অনেক নলেজ থাকে, বাস্তব অনেক কিছু করে ফেলেন, সেগুলো এখন হচ্ছে। এবং চুপ সম্পর্কে আমরা যখন বলতেছি বেঈমান, নিমক হারাম, লন্ডন থেকে সালাউদ্দিন নামে একজন বলছে, সালাউদ্দিন, তো সালাউদ্দিন বলছে যে ছিল সালাউদ্দিনের কথা বলতে কি বলে, সালাউদ্দিন আমার পরিচিত, একটু উগ্রবাদী আর কি। ছোট ভাইয়ের মধ্যে আমাদের তাকে বেশ করতে এক সময় চিন্তা ভালো। আমার অনেক টকশো দোষে আসছিল এক সময়, ইংরেজি টকশো ছিলাম, করতাম আমি আমাদের লন্ডনে আসলে কথা বলবো, তখন তো হাসিনা গোবের পাওয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে আত্মহত্যা করবে কি করবে না, কেন করবে, এই তার লোক, এই দিন শেষ হয়ে গেছে। তাদের যে ক্ষমতা আসছে 5 বছরের জন্য, 2টি বছর
কিছুই হবে না, অনেক চাকরি কিছু করতে পারবে না। কিন্তু ওই যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা যেটা করতে 5 বছর লাগছিল, তারেক রহমানটা 2 সপ্তাহের ভিতরে করে ফেলাইছে। বিশেষ করে এই যে তাজুল ইসলামকে সরিয়ে ফেলালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে ফেললো গভর্নর আহসান হাবীব মনসুরকে, তারপরে দুদকের থেকে সরিয়ে ফেললো মহাপরিচালক ডক্টর মোমেনকে। এভাবে সব প্রতিষ্ঠানগুলো তিনি যে লোক বসিয়ে আজকে দেখলাম আরো 5টা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, রংপুর। প্লিজ মজা সিটি কর্পোরেশন দিবে না, ওখানে তো একটু প্রশাসন ছিল, অলরেডি ওপেন আসছে না, দিতেই পারে। এখন নির্বাচন হবে, তো উপজেলা নির্বাচন হবে, এখন তো ব্যস্ত থাকবে, এখন কিন্তু সব ব্যস্ত থাকবে নির্বাচন, লোকাল গভর্নমেন্ট নির্বাচন নেই, জামাত ব্যস্ত থাকবে, আন্দোলন পরে আগে আগে ঠিক করে নেবেন। আমি বললাম যে এগুলি কোনো ব্যাপার না আপনার, যে দুদুকে ডাইকে বাংলাদেশ ব্যাংক গভর্নর কেন নাই, এটা কি পাবলিক জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে উনি কেন নাই, হাসান মনসুর জানেন, উনি কেন নাই তারা যে জানেন, অনেকেই জানে, অপরিচিত জানে। বাংলাদেশ ব্যাংকটা হচ্ছে সম্পূর্ণরূপে এখন এস এ আলম। বাংলাদেশের অর্থনীতি কিন্তু আবার ক্রমান্বয়ে। আচ্ছা ডক্টর সিরাজ সাইদ, আমরা শুনেছি এই নতুন গভর্নর মুস্তাক রহমান নাকি এস আলমের অনুগত, তার ভাই লাবুর সঙ্গে কি সম্পর্ক শুনলাম? আমি আপনাকে একটা কথাই বললাম, এস এ আলম হাসিনা গভর্নমেন্ট চলে যাওয়ার পরে তিনি যে ভূমিকা রাখছেন, উনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী ব্যবসায়ী, যাকে একদিন নোটিশে 32,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। কেন? টাকাটা কেন দরকার ছিল? সব কথা পক্ষে বলা যাবে না। ওনার সাথে ভারতের সম্পর্ক গভীর। উনি বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখায় বসেছে তার লোকজন, উনি আবার শক্তিশালী হবে, ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ চেয়ারটার। যেহেতু ইকোনমিক্যালি সে বাংলাদেশের জন্য অনেকটা হয়ে যাবে কি আদানি টাইপ হয়ে যাবে কিন্তু সে, এবং কামাপ করবে কিন্তু সে, কামাপ করবে সে। অত্যন্ত ধুরন্ধর ব্যক্তি, বুদ্ধি যদি ভালো রাখে, সে নেটওয়ার্ক ভালো, এবং ভারত লিঙ্কটা খুব স্ট্রং তার। এটা কিন্তু হাসিনা আমল হয়েছে, কিন্তু এইটাও বলা হয়েছিল হাসিনাকে সে নতুন ভাবে ফাইন্যান্স করতেছে, করতেছে কিনা জানি না, বলা হয়েছে কিন্তু। কাজে এস এ আলম ক্যারেক্টারটা কিন্তু এই বিএনপি আমলে নতুন মাত্রা পাবে। আবার আমরা এও শুনছি যে হাসিনার আমলেও নাকি ওই বিএনপি রে মাসে মাসে সালাম টাকা দিত। আমি বলছি মাত্রা পাবে, কেন পাবে? হাসিনা লোক হিসেবে না, মাত্রা পাবে এবার তার যে লোক হিসেবে, যদি সমঝোতা হবে। এস এ আলমের তো ব্যবসা দরকার, টাকা দরকার না তো। সালমান তো নাই এখন, খেয়াল করবে, আজিজ তো নাই, স্বামী নাই, সালমান অনেক তো নাই। বসুন্ধরা তো এদের কাছে একসময় দেখবেন এদের কাছে দুর্বল হয়ে যাবে। এস এ আলমকে নার্সিং করার মতো একটা প্রশাসনের বিরাট গ্রুপ হয়ে গেছে, প্রশাসন রাজনীতি করে। কাজে ব্যাংকিং সেক্টরে কে কোথায় যাবে না যাবে, তার চেয়ে বড় কথা হলো চোখ কান খোলা রাখেন, কোন লোকটা কোন লবিতে অবস্থান করতেছে। যোগ্যতা আছে, বড় কথা হলো লবিটা কি, লবি ঠিক থাকলে যোগ্যতা তাকে ফলো করবে। এগুলি কিন্তু আপনি একদিনে মনে করেন না কিছু হবে। হাসান মনসুরের কিন্তু এক নোটিশে বিদায় করার কথা না, কিন্তু চেয়ারে বসে আছে গ্রাউট, তার অ্যাডভাইজারের হাতে হাতে দায়িত্ব দিল। একটা দিনও করতে পারলো না। কে করলো এটা? রহমানটা কে করলো? কোনো না কোনো ব্যক্তি করেছে তাকে। এস আলম তোকে আমরা দেখে দেবো, রাখ বেশি বেড়ে গেছিস না। ফখরুদ্দিন গভর্নর বাংলাদেশ ব্যাংক মারতে গেছিল সালমান, সেই সময় আসছিল। কিছু কিছু লোক তো ধরেন ব্যাপার হয়ে যায় কেন, তারা ক্ষমতার একদম ভিতরে থাকে, থাকার পরে তারা পেশা। কাজে এই সময়টার মধ্যে অর্থনীতি ক্ষেত্রে নতুন ভাবে আবির্ভূত হবে এছাড়াও, এবং তাকে শেয়ার মার্কেটও পাবেন, ক্যাপিটাল মার্কেট পাবেন। কিন্তু এই 5ই আগস্টের পর পরিবর্তনের বাংলাদেশে কি এগুলো গ্রহণযোগ্য? আপনি তো কথা বলতেছেন আদর্শ, আদর্শ কথা বলতেছেন, আমি তো বাস্তবতা বলতেছি। এটা মনে রেখেন, রিয়েল ইজ মোর আইডিয়াল দেন আইডিয়ালিস্ট। অ্যারিস্টটল, বাস্তবতা হচ্ছে আদর্শ হচ্ছে বড় আদর্শ। আমরা আইডিয়ালিজম খুঁজি না। উনি এটা যারা ধারণ করতে পারেন, তারা এসআই, তারা সালমান, তারা সামি, তারা আদানি। বাংলাদেশে তারা ইয়ে হবে না তো, ভারতে যে বড় বড় রিলায়েন্স গ্রুপ আছে, যেখানে আমেরিকাতে দেখেন ক্যাশ তুলে $300 বিলিয়ন কাজ দিচ্ছে তার ট্রাম্প, আম্বানি। এরা তো ব্যবসায়ী, এরা একবারে তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশে তৈরি হতেছে একবার। কাজে এদের সম্পর্কে কথা বলা যাবে না। এরা যেখানে হাত দিবে উল্টোপাল্টা হয়ে যাবে। আপনি বললেন গভর্নর কে বানাইছে, সচিব কে বানাবে, আমরা জানি না। যেখানে যেখানে তার জিয়া মনে করবে তার ক্ষমতার জন্য এটা প্রয়োজন, তার ব্যক্তিগত বিষয় প্রয়োজন, সেটা করবে। আপনি চাই তাকে বলেন না, কিছু আসে ওটা জরুরি। এখানে আপনি সমালোচনা করতে পারেন, আপনি গেলে তার কি আসবে? ধাক্কা আসতেছে সামনে, একটা বিরাট ধাক্কা। কি ধাক্কা সেটা?
আজকে কি বলছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী? কি বলছে? সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা করা যাবে। এখন তো রিয়েলাইজ করতেছে এটা নিয়ে আলোচনা দরকার আছে। আলোচনাটা কি? আপনি তো বলছেন সংস্কার পরিষদ কি আবার পার্লামেন্ট সব। আমি আপনাকে কি বললাম? এটা ব্যাখ্যা আছে। যখন সংস্কার পরিষদ বুঝে যাবেন, ইউ আর ইন্টাইটেল টু টাচ দ্য বেসিক কনস্টিটিউশন অ্যাজ ইট দেশ স্বাধীন হয়েছে। অনেক কিছু পারবেন, কারণ বাড়িটাকে কাম। কিন্তু যদি সংস্কার পরিষদ না বসান, তাহলে পার্লামেন্ট সব কিছু পারবে না, সীমাবদ্ধতা। বেসিক ডিফারেন্স বুঝে নেন। বিএনপি কিন্তু এখানে খুব কঠিন জায়গা দিচ্ছে, যেটা দিচ্ছে তার ইংরেজি ঠিকই আছে, কিন্তু যদি মাইনে নেন জুলাই সনদটা, তাহলে মানতে হবে। যদি মাইনে নেন তাহলে এই সংসদের চেয়ার ঘুরে যাবে, আপনার কোনো অঙ্ক থাকবে না। সমস্ত অপোজিশন নেতারা স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান। যদি জামাত চেয়ারম্যান হয় আর বিএনপি যদি সেখানে মন্ত্রী যদি সেখানে মেম্বার থাকে, মানে চিন্তা করছেন অবস্থা কি দাঁড়াবো? ঘুষ দুর্নীতি। জামাত তো বাইরে ছিল ঠিক করে রাখছে, লেখাপড়া করে সব বুঝতে। তারা তো একেবারে গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে, সরকার নিয়ন্ত্রণ, তারা তো ক্যাবিনেট নিয়ন্ত্রণ করে ফেলবে। আবার তারপর করছে তারা ইচ্ছার গভর্নমেন্ট। জামাত তো চতুর কাজ করতেছে, কিছু করতেছে আসে সলে বলে কৌশলকারী জুলাই সনদ মেনে নিতে চান, সাথে সাথে কি হবে পার্লামেন্টে আপনি ওই উচ্চ পরিষদ পাবেন, ডিপটি স্পিকার পাবেন, অনেক পাবেন। আর এইটা তুমি পতাকা, সংসদের পতাকা 48টা কথা চিন্তা করছেন। পুলিশ কার পক্ষে যাবো? পুলিশ তো ক্ষমতা, ক্ষমতা তো আরো আছে। আপনি কারে অ্যারেস্ট করবেন? লাঠি কারে মারবেন? কঠিন সংকট কিন্তু সামনে। এই সংকটটা কিভাবে চ্যালেঞ্জ দিবেন আপনি? সারা দেশে তারও বলেছে দুটি ছাড়া সবগুলি মানা যায়। দুটি কি? একই ব্যক্তি প্রেসিডেন্ট, একই ব্যক্তি প্রাইম মিনিস্টার, দলের চেয়ারম্যান সংস্কার পারবেন না। ঠিক আছে, বাংলাদেশ আলোক এটা বলেন, বাকি বাকি মেনে নেন, কি দাঁড়িব? ওই দিকে থাকা সামনের চ্যালেঞ্জ আসতেছে যোগ্যতার চ্যালেঞ্জ। যোগ্য ক্যাবিনেট, যোগ্য আমলা এবং যোগ্য স্ট্যান্ডিং কমিটি, যোগ্য জামাত। ওখানে কথা না, যোগ্যতা, মেধা, লেখাপড়া, চাকরি ফাইট করেন। জামাতের সাথে আগামীতে ফাইট হবে কি? চরিত্রের ফাইট হবে, আদর্শের ফাইট হবে, কর্মসূচির ফাইট হবে, নৈতিকতা ফাইট হবে। জামাত সাহেব ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, পানিরণের বিরুদ্ধে থাকবে এবং সে তার চাঁদাবাজের বিরুদ্ধে থাকবে। তার এলাকায় দেখা চাঁদাবাজ। তারপরে সে শ্রেণী চেয়ারম্যান, তারা ধরনের মিটিং করবে, সব পতাকা রাখায় সম্পদে। এরপরে মনে করেন যারা ফেল করছে, 5 দিন পাঠানোর ঢুকে উচ্চ পরিষদ নিয়ে আসবে, উচ্চ পরিষদে ঢুকে দিব, কি রাখবে? ওই ফেল করার পর আবার এমপি হয়ে গেল। 12-13টা সিট পাবে তো, যদি পার্লামেন্ট অনুযায়ী যায়। মহিলা ছিল, মহিলা সিট 13টা 11টা, আমাদের মহিলা ঢুকে দিচ্ছে 13 জন মহিলা আইসা দিচ্ছে। 13 জন মহিলা মানে কি? এবার মহিলা নেতৃত্বের কথা বলছেন আপনি, মহিলার ইতিমধ্যে ঢুকে গেছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু মহিলাদের সম্পর্কে জামাতকে আরো ইতিবাচক কথা বলতে হবে। বাস্তবতা আরো মনে রাখবেন, দীর্ঘ 23 বছরে সর্বশ্রেষ্ঠ মানব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে কোরআন উপরে 40 কোন নবীর কাছে এসে বসে একবারই। কেন 23 বছর লাগলো? আল্লাহ বলছেন হও হয়ে যায়, আবার ধীরে ধীরে হয়। নিশানা 23 বছরে বিভিন্ন সার্কমস্টেন্সের ভিত্তিতে কোরআনটা কাজ করেছে। মদ খাওয়াকে প্রথম বলা হয়েছে সংযত হও, দ্বিতীয় বলা হয়েছে প্রকাশ্যে খেও না, তৃতীয়বার বলা হয়েছে একদম খেও না। প্রথম কেন বলা হয়েছে একদম খেও না? যে লোকটা কোরআন শরীফ পড়বে যে কম খাও, সেটাই কোরআন শরীফ কম খেতে। আবার যে প্রভু লেখছে প্রকাশ্যে খেও না, আপনি কি বুঝতেছেন? কিন্তু সেই 3 নম্বর না করে কি করবেন? থাকে হচ্ছে তত। এখানে বুঝে নেন, ইসলামকার পাত্র ভেদে আপনাকে ভূমিকা রাখবে। ইসলাম আসবে, জামাত ইসলাম আসলে দেখবেন পদ্ধতিগত ব্যাপারে ওদের কিছু সারা সুইটা গেছে, তো ওখানে কিন্তু একটা সংঘর্ষ আছে কট্টরবাদী এবং সংস্কারবাদী। এটা নিয়ে রাজক সাহেব বেরিয়ে গেছেন কেন? এই পার্টি কেন বসতে কামরুজ্জামান এই পক্ষে ছিল সংস্কার প্রয়োজন। আপনারা আপনারা আগামীতে আমি আপনাকে বলছি, জামাতের ভিতরে কিছু কট্টরপন্থী আছে, কিছু সংস্কার কিছু আছে উদারনৈতিক, এটা ফাইন্ড আউট করেন, তাদের সাথে টক করেন। যত কথাই বলুক তাদের স্পিডটা দেখেন। এখন কোন ব্লকটা সামনে আসবে, কারা বলবে যে মূল লক্ষ্যে পৌঁছতে আমাদেরকে নারীদেরকে বাসা রাখতে, তখন তারাই বলবে দেখেন তো মায়া ছিল, এরা ছিল, সেরা ছিল, কত কথাই বলতো। হ্যাঁ, মূল নেতৃত্ব কাটা ছিল। ওখানে কাজ যেটা বলছে মূল নেতৃত্ব মানে এই না যে আপনি আজ আসবেন, তাকে ভয় পাবে কে? জামাতকে সামনে ভয় আছে, কিন্তু অগ্নিমতা বলে দেয় আপনাকে। ধরেন অদূর ভবিষ্যতে তারেকের উত্তরাধিকার নেই, তারেক জিয়ার অস্তিত্ব এখানে শেষ। জিয়ার বংশধর চলে যাবে নারীর মাধ্যমে, চাই ভালো।
এবং তার আরেকটা ভাই পুকুর স্ত্রী, তারও 2 মেয়ে। তাইলে তারেক জিয়া দাঁড়িয়ে পড়ে গেল, বংশ শেষ। নারী অন্য বংশ চলে গেল, বিয়ে হলে অন্য বংশ চলে গেল। উনি লিখবেন জাইমা রহমান, ঠিক আছে। যেমন ব্যানার্জির বুকুর লিখতে পারে নয়, শেখ হাসিনা লিখতো, শেখ লিখতো। এখন যদি ভবিষ্যতে কোনো কারণে জাইমাকে হাল ধরতে হয়, আমরা থাকবো না। যদি পুতুল চলে আসে, পুতুল যদি চলে আসে, কি আসতেছে? নারী নেতৃত্ব, নারী নেতৃত্ব পাইতেছে, নারী নেতৃত্ব আসতেছে। অতএব বিএনপি আওয়ামী লীগ কোনোভাবে কিন্তু জামাত সহ্য করবে। আর জামাত যদি মনে করে টিকতে চায়, এখানে কিন্তু তাকে অত্যন্ত কৌশলগত অবস্থান নিতে হবে, অস্বীকার করতে পারে না। কৌশলটা তাকে দেবে, এটা তারা ভুলে জানে। শেখ হাসিনার মধ্যে আছে। আগামী যুদ্ধ কিন্তু এখানে হবে। বিএনপি কিন্তু এখন থেকে চিন্তা করবে জামাতকে কত আগে দেবো। আজকে কি হলো? মোয়াজ্জেম সাহেবদের, ইমাম সাহেবদের কি দিলেন? টাকা দিচ্ছেন না, চেক দিচ্ছেন, এখন দিবেন ভাতা। ওখানে কাকে আছেন সাথে? চরমনে পিসা, খেয়াল করে। ও হ্যাঁ হ্যাঁ, আমি ছবি দেখছি আজকে, চরমনাই পিসাব সৈয়দ মুফতি রেজাউল করিম রাখছে, ফজল করিম আছে, ফজল করিম। দুজনে দিচ্ছে, টাকা দিচ্ছে। চরমনে পিসা হচ্ছে জামাত ইসলামের 1 নম্বর। উল্টা জামাত ইসলামের দর্শনটা হচ্ছে এনটিপিস। তারপর সে কোনো কারণে নিয়েছিল, সে ওই কম্প্রোমাইজ করছে। ডক্টর সিনা সাইদ, মানে দর্শকদের বোঝার জন্য, আপনি মনে করতেছেন যে আওয়ামী লীগ তো চাই না, বিএনপিও জামাত ইসলামকে চাইবো না, কারণ জামাত ইসলাম হচ্ছে এই যে বিএনপির যে পরবর্তী নেতৃত্ব জাইমা রহমান, সেই জাইমা রহমানের জন্য জামাত হুমকি, কারণ জামাত নারী নেতৃত্ব চায় না। যদি পুতুল চলে আসে, একই কথা। এবার আসেন, পুতুল আসলো না, তো শেখ রেহানার তো ছেলে ববিতা আসবে না। জয় যদি না আসে, আবার সেই মহিলা আসতেছেন। জামাতের একটা প্লাস পয়েন্ট আছে বাংলাদেশে। জামাত ধরে নিছে এত ভোট এবার পাইছে নি, এটা সে চিন্তা করেনি। মুখে চাইবে মনে মনে বোঝে তো, পাইছে তো, সে হাসছে তো কম ভোট পেয়েছে। ডিফারেন্স কত? বেশি না তো, মাত্র 2.5%, 3%। তাহলে এখন সে খুশি করবে কেন? সে চেষ্টা করবে প্রতিদিন বিএনপি ইমেজ কমবে, যে ধারা ইউনিভার্স ভেরিয়েশন। বিএনপি ইমেজ কমতেছে, আমার ইমেজ বাড়তেছে। আর বিএনপি হলো ক্ষমতায় আছে, আমি যাব, আমার কথা হবে ক্লিয়ার। বিএনপি অলরেডি দৌড় করবে। কিন্তু এই যে ল অফ ইউনিভার্স ভেরিয়েশন যেটা হবে, জামাত কিন্তু এই থিওরিতে থাকবে। সে ছলে বলে কৌশলে সংসদকে সে ক্যাপচার নিবে, স্ট্যান্ডিং কমিটি নিবে, শ্যাডো গভর্নমেন্ট করবে, এবং সে বুঝিয়ে দিবে প্রত্যেকটা মিনিস্ট্রিতে কাজ হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, সে তো সাথে 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 বলে যাবে। আর সে তো ডকুমেন্টে কাজ করবে। ইতিমধ্যে কিন্তু তার 3টা গ্রুপ হয়ে গেছে। এমনকি পররাষ্ট্র বিষয়ে বসে আমাদের ওই যে ফখরুদ্দিনের শালাকে অ্যাডভাইস ছিল, ডক্টর ইফতেখার নিয়ে আসছে, তাকে কনসিডার নিয়ে আসছে। কিন্তু এই যে অনেকে বলে একসময় ফ্যাসিবাদের দোষরদেরকে নিয়ে আসতেছে, তারপরে মেজর আক্তার ক্যাং অলরেডি নাকি অনেক মান সম্মান হারাইছে, এরকম শুনতেছি আর কি। যারা বলে তারা বোকা। না, আবার আপনি দেখেন, এই একজন লোক, তিনি চিঠি লিখলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে মন্ত্রী পদ নিয়োগ দেওয়ার জন্য। এটা কিন্তু জামাত ইসলামের মান সম্মান অনেক নষ্ট করেছে, কিন্তু যদিও তারা অস্বীকার করেছে, বাট জিনিসটা তো করেছে। এটা বিষয়, এটা আপনি একটু বুঝে নেন, মানুষের কথা বাদ দেন। চিঠিটা লেখছে কে? পররাষ্ট্র জামাতের আমির লেখছে। চিঠিটা দিয়ে গেছে কে? পাস করছে কে? তার উপদেষ্টা। এখন তিনি যখন সাইন দিলেন চিঠিটাতে, তার উচিত ছিল কি লেখা আছে পুরো পড়া। খেয়াল করেন, কিন্তু এখানে তো পারবে না। সে যদি বলে আমি জানতাম না, আপনি সাইন দিচ্ছেন কেন? কাজে আপনি এটাও জানেন পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নাই, যে তাকে মন্ত্রী পদে কিভাবে, কিন্তু পারেনি দিতে। এখানে তো মানে তা বোঝা ভুল ছিল যে পররাষ্ট্রমন্ত্রী আরেকটা মন্ত্রী কিভাবে বানায়। আর তার প্রস্তাবটা ঠিক না। যদি সে বলে তাকে চাকরি গেছে, তার অবধি দিয়েছে। এখন আমি তার প্রশ্ন করবো, আপনি যদি না পরে যত দিয়ে থাকেন, তো আপনার পদতে প্রশ্ন হয়ে যাবে। কোন চেয়ারে বসে থাকেন? ভুল তো আপনার করতে পারবেন, সামনে তো আপনি বড় ভুল করে ফেলেন। আপনার ফাঁকি দেওয়া যায়, মানে প্রমাণ করেছেন যে আপনাকে ফাঁকি দেওয়া যায়, আপনি না পরে চাইলেন। এটার জন্য এটা তো আপনার পুরো টোটাল ইন্টারভিউ করছে। যদি বলেন জানতাম না, আরো খারাপ করে জানতেন। কাজে এটা থেকে কিন্তু আপনি নিস্তার নাই, আপনি ভুল করছেন। আমি এখন যারা আনছেন দীপ্তিকা খলিলের মতো এক্সপার্ট ডিপ্লোম্যাট, আমি মনে করি এটা খুব ভালো কাজ করছে। তাই না? এটা কাজ করছে কেন? পররাষ্ট্র নীতি মানার ক্ষেত্রে আমাদের দেশের দলগুলো একেবারে অনভিজ্ঞ। এইসব ক্ষেত্রে যদি ক্যারিয়ার নিয়ে আসতে পারেন, থিঙ্ক ট্যাঙ্ক করতে পারেন দলের ভিতরে, তাহলে কিন্তু আলোচনাটা বাস্তব হবে। আলোচনা আবেগপ্রবণ হবে না। এই ভারত বাংলাদেশ সম্পর্ক দেখবেন অনেকটাই স্থির হয়ে যাবে, কিন্তু কারণ কাজ করতেছে কারা? বাস্তববাদী লোকের, যারা ডিপ্লোম্যাট সিলেকশন। এবং দেখবেন এখন এটা হবে, কিন্তু এইখানে রাজনীতিটা থাকবে, নেতৃত্ব দেন, অসুবিধা নেই, কিন্তু মূল ব্রেনগুলো কি এদেরকে নিয়ে আসে। তো জয়শঙ্কর ভালো করতেছে কেন? অজিত ভালো করতেছে কেন? তারা তো সব ক্যারিয়ারিস্ট, সব আজকে ভারত উঠেছে কারা? তারা তো বাংলাদেশ তৈরি করে না। আমি কিন্তু আসলে খুশি, আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে।
আমি খুশি তো এই যে আসলেন ভালো লক্ষণ দিলেন, উনি আসছে, উনি আসছেন, আরো যারা আছে নিয়ে আসেন না কেন, এক্সপার্ট আছে, অনেক কনফারেন্স আছে, ডিপ্লোমেট আছে, ভালো কাজ করে। তখন দেখবেন বিএনপির ফরেন পলিসি অন্যরকম হয়ে যাবে, কথাবার্তা জামাত গাড়ির কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে। এবং এই সমস্ত লোকগুলি কিন্তু বিভিন্ন দেশের সাথে লিয়াজ করে ফেলে, যেটা রাজনীতিতে পারবে না, সম্ভব না। তো যাতে যাত্রা না, যাতে যাত্রা রেখে ওই ডিপ্লোমেট টানবে। এবং আরো করতে পারেন, যেটা আমি বলি, প্রত্যেক দলের উচিত হবে, জামাতের উচিত হবে অপোজিশন হিসাবে, আপনি একটা সামরিক চিন্তা করেন, আর্মি ডিফেন্স পলিসি, ডিফেন্স করেছে কি হয়, অনেক লেফটেন্যান্ট জেনারেল আছে, মানে পেশাজীবী কিছু সংগঠন করা উচিত। রাখবেন, কমিটিতে রাখবেন, রক্ষা কমিটি জামাত ইসলাম, নেতৃত্বে থাকবে কে, দলের লোক রাখবেন, কিন্তু মেইন কাজটা ছিল তাদের উপরে, তারা দেখবে। তখন দেখবেন ডিফেন্স সম্পর্কে কথা বলতে গেলে জামাত আমি তাদের সাথে পড়বে, একদম অ্যানালাইসিস থাকবে। শুধু তাই না, আপনি গোয়েন্দা বাহিনীর প্রাক্তন অনেক জেনারেল আছে যারা জামাতে চিন্তা নিতে পারে, তাদের রাখেন না কেন? গোয়েন্দা বৃত্তিটা কি পার হতেছে, এনএসআই, এসবি, পুলিশ লোক আছে না? আপনি এর উপরে কাজ করেন যে আপনার প্রত্যেকটা টিমের সাথে বসে ভিন্ন ভিন্ন, যে এখন গোয়েন্দা বৃত্তিটা কোথায় হচ্ছে, আমরা কোন দিকে যাবো। ভারতের র কি কাজ করতেছে, সিএ কি কাজ, মোসাদ কি কাজ করতেছে, তুরস্ক কি কাজ করতেছে, গোয়েন্দা বৃত্তি, পাকিস্তান কি গাইজ কাজ করতেছে। তখন দেখবেন দলগুলো কিন্তু আন্দোলনটা চেয়ে বেশি গুরুত্ব দেবে কিন্তু কর্মসূচিতে। এবং এইভাবে যখন তৈরি হবে, তাদের ভিতরে কিন্তু প্র্যাকটিস বাস্তবতা বেড়ে যাবে, তারাও চাবে মুভ ফরওয়ার্ড। এটা বিএনপির জন্য, বিএনপি দল দরকার, বিএনপি দলের প্রয়োজন, জামাতের তো বেশি প্রয়োজন, কারণ তিনি যখন ডিফেন্স মিনিস্ট্রির কথা, ডিফেন্স কথা বলবেন, তার সাথে দেখা করতে আসবে অনেক অ্যাম্বাসাডার, অনেক কিছু লোক আসবে, তখন তার পাশে থাকবে, সেই ডিফেন্স লোক থাকবে। আমাদের গোয়েন্দা বাহিনীতে লোক আছে প্রচুর, আপনার সাথে মিলে নিয়ে আসেন তিন টাইম জামাতে, তখন দেখবেন আপনার গুরুত্ব দেবে কিন্তু গোয়েন্দা বাহিনী, পুলিশ গুরুত্ব দেবে যে আমার বস এখানে আছে, আমার বস এখানে ফ্যাক্টরাইজ হয়ে আছে। এই যে দলের সুযোগ জামাত ইসলামের, আমি বলবো যে আপনারা ওই দিকে তাকান, ওইদিকে যান, দলটাকে মিনিংফুল ইম্পর্টেন্ট করে হবে, যাতে পুলিশ সহজ আপনার খুঁজলেও কিন্তু বুঝে যে কে। এত সহজ হবে না, রাষ্ট্র পরিচালনা করেন এইভাবে করেন, সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওই সিকিউরিটি প্রবলেম হয়েছে লাভ নিত। যেমন হাসনাত আব্দুল্লাহ কথা বলি, হাসনাত আব্দুল্লাহ নিজে স্বীকার করে, তার ব্যাকগ্রাউন্ড স্বীকার করে, সে লেখাপড়া করতো, টিউশনি করতো, এবং এখন পর্যন্ত তার সততা এবং জনবান্ধব যে কর্মসূচি সব জায়গায় প্রশংসিত। হ্যাঁ, ইয়াং ম্যান হিসেবে আন্দোলন হয়েছে, তো স্পিটার হয়ে গেছে, আন্দোলন করে মানে ব্যর্থ হয়ে গেছে, আন্দোলন যুদ্ধ চালাই করছে, মুক্তিযুদ্ধ, এর পরবর্তীতে বেশি ব্যর্থ হচ্ছে। আপনি দেখেন কাদের কাছে দেখি কথা বলতে কি অবস্থা, কারণ তাদের কাছে লোক জানে আমি যুদ্ধ করছি দেশের জন্য, হুয়ার ইউ। ওই জন্য ওই যোদ্ধাদের কিন্তু যুদ্ধের পরে কিন্তু তাদের কাজে লাগাবে না, কারণ দে ক্যান নট বিল্ড দ্য স্টেট, দে ক্যান ডিস্ট্রয় দ্য রেজিম। বিল্ড করার জন্য অনেক লোক দরকার, একদম খুব ফিলসফি টক না পারেন, ওরা পারবে না কিন্তু। এই যে এনসিপি কাজটা করছে ইনু সাহেব, ইনু সাহেব তো আসলে বুঝে না, 2008 সালে ভুল করছে, কম্পিউটার সিস্টেম না দল করবে গেছে। এইবার সে কি করছে, এই ছেলেগুলি এইবার ঠিক না, উনি এই ছেলেগুলির কিন্তু অন্যভাবে বিল্ড করতে পারছেন, কিন্তু সে করে নাই। ওনার এখানে পরিকল্পনা করবেন ফেলুস, এই ছেলেগুলোর ভবিষ্যৎটা কিন্তু সে নষ্ট করতে পারছে, এটা ব্যাধি করছে, সে মেনে নিয়েছে, কারণ সে ভয় পেয়ে ছেলেটা বসেছে। এই জেনারেশন আমরা হারতে চাই না, এই জেনারেশন এখন যেটা ভালো আছে আসুক। যেমন ধরেন শেষ করে দিই, আক্তারের কথা বলো, এখন তো ফেসবুক হয়ে গেছে আক্তার দায়ী আব্বাসের জন্য, নাসির নাসির দেয় আব্বাসের জন্য, ভালো কথা। এখন রনিও দেখলাম লম্বা ইউটিউব সার্চে, এখন এগুলি বলছেন। আমি নিজেও মনে করি এই নাসির হচ্ছে আন্দোলনের ফসল, এই নাসিরকে দিয়ে পেশ করা বড় কঠিন ব্যাপার, এই নাসিরকে দিয়ে রিজিম কত বড় সহজ করতে। যোদ্ধা যোদ্ধা কখনো ক্রিয়েটর হয় না, যোদ্ধা কখনো ক্রিয়েটর হয় না, যোদ্ধা যুদ্ধ করে দেশ স্বাধীন করে, কিন্তু দেশ গড়ার জন্য যোদ্ধাদেরকে দূরে রাখতে হয়, ক্রিয়েটর নিয়োগ দিতে হয়। কাদের সিদ্দিকী কোনোদিন মন্ত্রী বিভাগ ভালো কাজ করতে পারবে না, খেয়াল করেন, কিন্তু হবে না। মুক্তিযুদ্ধের পরে 4 খলিফা মন্ত্রী ছিল সাধারণ সিরাজ, আর একটা হতে পারেনি, কি মন্ত্রী ছিল সে, নৌ পরিবহন না উপমন্ত্রী, কিছুই না, চরম চাঁদাবাজ ছিল সাধারণ সিরাজ। প্রশ্ন হচ্ছে চাঁদাবাজি তখন হয়েছে, মুক্তিযুদ্ধ স্বাধীন দেশ আসলো, সবই তাদের, তারা কি দেশ করছে, তাতে খাচ্ছে সব, খাওয়ার পক্ষে যে কটা ভালো লোক ছিল সাইড হয়ে শেষ, উঠে গেছে। এগুলা পরিবার দেখেন না কেন, একটা দেশ যুদ্ধ করে স্বাধীন হয়, যুদ্ধে যারা ছিল তাদের অধিকাংশ কিন্তু আপনি বিল্ড আপ করতে পারবেন না। এইটা নেতৃত্ব, এই নেতৃত্ব কে দিতে পারে? জামাল আব্দুল নাসির দেশ বঙ্গবন্ধু এখানে ফেল করছে, বঙ্গবন্ধু ফেল করছে,
একটা সুকারণতি ছিল কিছুটা, যে আন্দোলন করেছে তো। এইখানেই প্রশ্ন হচ্ছে যে নেতৃত্বের, এখন যদি তাকান যায় তারেক জিয়া, ব্যক্তি তারেক জিয়া বাংলাদেশ যে কোনো রাজনীতিবিদের চেয়ে অধিকত দক্ষ, অধিকত উত্তরাধিকার স্বয়ং সম্পূর্ণ, অধিকত কষ্ট ভোগ করছেন। এবং অনেকে বলেন এত বছর জেল কাটছে, বঙ্গবন্ধু কত বছর কাটছে, সামর্থ্য কাটছে অনেক বছর, অনেক কাটছে, অলিহাত কাটছে। তারেক জিয়া 17 বছর এক জায়গায়, ভিন্ন ধরনের জেল তো, এমন যন্ত্রণা, মা হারাইছে, বাপ হারাইছে, ভাই হারাইছে, কোন দিকে কম তুলনা করেন ভিন্ন প্রেক্ষাপটে, কোন দিকে যায়? খুব কঠিন ভাবে দেখেন, এই তারেক জিয়া কিন্তু এত সহজে পাইবেন না, কিছু বোঝেন না, যা বোঝে সেটা বোঝার চেষ্টা করে। আমার কাছে কিন্তু তারেক জিয়া রিসার্চের বিষয়, আমার কাছে আমি তাকে দেখি একটা দক্ষ লোক, সময়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে, চেয়ারটা পড়ছে, বসার ক্ষেত্রে তার অনেক যে কম্প্রোমাইজ করতেছে, এখন চেয়ারে বসার পরে তার অতীতে অনেক স্মৃতি এখন জাগরণ হয়ে, মনের অজান্তে অনেক কিছু আসবে, জিজ্ঞাসা, প্রতিশোধ, এবং কিছু কিছু লোক তাকে উস্কাই দিবে। আপনি যেভাবে নেন, শেখ হাসিনা কখনো তার কাছে গ্রহণযোগ্য হবে, কারণ এই শেখ হাসিনা বলা হচ্ছে তার পিতার মৃত্যুর পরে ঘটনা আছে, বলা হচ্ছে তার মাকে ধ্বংস করছে, যেমন তার বাড়িতে উচ্ছেদ করছে। তো আপনি কি মনে করেন উনি ভুলে যাবো সবকিছু? এত সোজা মনে করতেছেন? আওয়ামী লীগ বসে বসে মোয়া খাইতেছেন, এত সহজ? উনি কিন্তু সব বস্তুই আপনাকে, এই লোকটার সাথে আপনি কথা বলতে যাবেন, এটা কিন্তু আহ্বানে তারিখ জিয়া আগে বলছি। বন্ধু বান্ধব চয়েসের ক্ষেত্রে কিন্তু তার ইতিহাস হবে, এখন তার বন্ধু হিসেবে হবে না, তার বন্ধু হওয়ার যোগ্যতা এখন একটু নাই। 17 বছর দেশে আসছে তো, এই বাংলাদেশের প্রেক্ষাপটে তার গ্যাপ হয়ে গেছে, এবং তিনি কারে শেয়ার করবেন? তিনি তো শেয়ার করবেন। আমি আগেই বলছি, প্রধানমন্ত্রী হলো সর্বোচ্চ উৎস, তিনি যা জানতে পারেন, বুঝতে পারেন, তার এত নেটওয়ার্ক আছে, অন্য তো জানবেন না। এবং তিনি যদি খালি এখন কিছু লাগে না, আমি সব যদি আপনাকে বলতেছি, উনি একটা কাজ করেন, ওনার নিজস্ব তত্ত্বাবধানে মন্ত্রীদের বক্তৃতা যারা দেয়, এই বক্তৃতাকে মনিটরিং করে কে কি কথা বলে, এই কথায় ধরা পড়বে সে কত মন্ত্রিত্ব বসতেছে। জি জনাব সিনিয়র সাইড, আপনি একটু শেষ করতে হবে এখন আর কি, ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো। কি হবে, আগে যেতে হবে। জামাত ইসলাম সম্পর্কে আমার একটাই কথা, আমি শফিকুর রহমান সাহেবকে বলবো, আপনি অনেক সংগ্রামের জায়গায় এসেছেন, এবং 3বারের মধ্যে আপনি আমির হয়েছেন, ভালো কেস দিলেন, এবং আপনার এই জনপ্রিয়তা, আপনার গ্রহণযোগ্যতা, আপনার কিন্তু ফান্ডামেন্টালিস্ট বলতেছেন, আপনাকে বলতেছে একজন মধ্যমপন্থী লোক হিসেবে ইমেজ আছে। কিন্তু আপনি যদি ঠিক মতো বাংলাদেশের নারী সংখ্যা কত, 51% খেয়াল করবেন, এই জায়গাটা কিন্তু আপনার নির্বাচন হিট করছে। ওই যে বোরকা মিছিল করছিলেন একটা, এগুলা করেন নাই, ভয় লাগছে আমারও, কিন্তু সত্যি আমার ভয় লাগছে। কিন্তু এত বোরকা বোরকা মানে এই পর্যন্ত লেগে আছে, সব কি হয়েছে দেশে? নারীর ইজ্জতে তো আমরা চিন্তা করছি, পর্দা সিস্টেমটা কি আছে না আছে, এইটা আপনি ভাবেন। আফগানিস্তান না, কিভাবে মানুষের ইজ্জত দেওয়া যায় এটা ভাবেন। এই দেশের মহিলাদের 51%, সেখানেও কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে, কথা না কাজ দেন, এই সেক্টরটা ঠিক করেন। আমি মনে করি এখানে যে মহিলাগুলো আসবে সংসদে আপনার তরফ থেকে, এই যে 13 জন মহিলা ওটা আসতেছে, এখানে এমন সমস্ত মহিলা দিয়াবেন যারা আপনার আচার আচরণে প্রমাণ করবে, কথাবার্তা এবং পর্দা তো প্রমাণ করবে যে না, আমরা সভ্যতার সাথে আগাইতে পারি নিজস্ব স্ট্যান্ডার্ড বজায়। তখন দেখবেন যারা প্রতিপক্ষ মহিলা আসছে তাদের সংখ্যা তো বেশি, এরও একসময় দেখবেন আপনাদের দিকে বিশ্বাস, আস্থা, বিশ্বাস এখন আছে অনেকের, আরো বেড়ে যাবে, এটা আপনার পক্ষে সম্ভব। আমি কিন্তু আপনার নেতৃত্বের আশাবাদী, আপনার ভিডিওগুলো শুনি, আপনার কথা শুনি, বুঝি, এবং আমি কিন্তু নির্বাচন আগে প্রচুর কথা বলছি আমাদের সঙ্গে, ইতিবাচক কথা বলি। এবং যে সম্পদ আপনার কাছে আছে সেটা হলো আপনার দলের সততা, মেধা, যোগ্যতা, সহযোগিতা, পরোপকারী মনোভাব, লুটপাট না করা, চাঁদাবাজি না করা, এই যে কতগুলো গুণাবলী আপনি অর্জন করেছেন, পিওরলি মানবিক গুণ, ধর্ম না, মানবিক গুণ। ধর্ম তো সবাই করে, এই মানবিক গুণগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার সুবিধা হওয়া একদিন থাকবেন না, এখন তো আছে। আপনিও কিন্তু জামাত ইসলাম সহ না, শুধু বাংলাদেশ ইতিহাস আপনি একটা অমরত্ব পেয়ে যাবেন, কাজের অমরত্ব। জি জনাব সিনিয়র সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে। আমি এখনো মনে করি তারা এই যে পূর্ণাঙ্গ বিকাশ সাধন করবে রাষ্ট্র পরিচালনায়, তিনিও প্রমাণ করবেন
60 বছরের এক লোক ক্ষমতা পাইলেন, সম্ভবত বাংলাদেশ ইতিহাসে প্রধানমন্ত্রী চেয়ারে পড়ছেন আপনি বোধহয় বেশি বয়স, ওল্ডেস্ট ওয়ান, ইয়াংগেস্ট কিন্তু খালেদা জিয়া কম বয়সে, হাসিনা কম বয়সে আসছে, বঙ্গবন্ধু কম বয়সে আসছে, জিয়াউর রহমান তার কম বয়সে আসছে। সেই ক্ষেত্রে আপনি হচ্ছেন বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী, ওইদিকে আপনার পক্ষে সম্ভব কিছু একটা করা। সর্বশেষ কথা আপনার কাছে আমার একটা সৌবিন নিবেদন, আপনার মেয়ে চাইবার রহমান শিক্ষিত, মার্জিত, পত্র, পর্দাশীল, আর কোনো গুণের ঘাটতি আমি দেখি না। তাকে নিয়ে যে টুকটাক কথাবার্তা হচ্ছে এবং জুলকার নায়ক যে ভিডিওটা বের করছে, আপনি এগুলি স্কোপ দিয়ে না। অনেকেই চেষ্টা করবে জাইমা রহমান গুণগানকে একটু ভালো হইতে, আপনি স্টেট দলকে বলে দেবেন নেভার টক অ্যাবাউট কেন, সে তার অ্যাঙ্গেলে গড়ে উঠুক, তাকে একটা পাশে রাখেন। যেমন জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী দিয়েছে, ম্যানেজার বুটু বেরিয়ে আসলো শিক্ষিতা বললেন, সেহেতু তাকে আপনি ঘুরে তোলেন। আপনার 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 পিতা আপনার মাতা যাদস্য কম্বাইন ওই চেষ্টা করে উঠবেন তাকে, এবং এমন সমস্ত বইগুলি তাকে পড়তে বলেন, ডিপ্লোমেসি চাণক্য পড়ে, অস্ত্র অস্ত্র বাদ দিয়ে ফিলোসফি সবই পড়বে, এবং সে আপনার সাথে বিদেশ সফর করবে, নট মেইনলি। আপনি তার বিশেষ সহকারী পদমর্যাদায়, মন্ত্রী পদমর্যাদায়, শুধু কাজটা আপনার সাথে থাকা, অন্য কাছে